আচ্ছা, আজকে আমরা ফিজিওলজির একটা পোর্শন পড়ব। এখানে আছে তোদের এই ইউনিটটা ধরা হয়নি মানে শুধু কার্ডিয়াক করোনারি সার্কুলেশনটুকুই হয়েছে, আর কিছু করা হয়নি। তো বাকিটা আজকের আমরা শিখব। প্রথমে আছে একদম প্রথমে আছে সেটা হচ্ছে স্ট্রাকচার দ্বারা। এই আর কেউ জয়েন করবে? তাহলে জয়েন করিয়ে নি, তো অসুবিধা হয় একটু। আচ্ছা, স্ট্রাকচার অ্যান্ড working of conducting myocardial fiber। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউনিট 3। ঠিক আছে, ইউনিট 3 তার একটা পার্ট, পুরো ইউনিট 3টাই আজকে কমপ্লিট করে দেবো। আচ্ছা, কি বলেছে? স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্কিং অফ কন্ডাক্টিং মায়োকার্ডিয়াল ফাইবার। দেখ, এর আগে যখন ক্লাস 11-এ আমরা পড়তাম, সেই সময় কিছুটা হলেও হার্টের গঠন আমরা শিখেছিলাম, তাই না? তো যখন ক্লাস 11-এ ছিলাম তখন আমরা হার্টের যে গঠন শিখেছিলাম তার মধ্যে কয়েকটা জিনিস ছিল। যেমন আমি ধর একটা শর্টে হার্টকে একটু দেখাচ্ছি। আচ্ছা, এরকম মোটামুটি একটা হার্টের শেপ ছিল। আর এই হার্টের মধ্যে দাঁড়া, কেউ একটা এসছে, 1 মিনিট। আচ্ছা, এই হার্টের শেপটার মধ্যে আমরা কয়েকটা চেম্বার পেয়েছিলাম সেই সময়। একটা এই সাইডে চেম্বার ছিল, আর একটা ঠিক একইভাবে উল্টো সাইডে আর একটা চেম্বার ছিল। তো একটা লেফট সাইড একটা রাইট সাইড। এবং এখানে সবথেকে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে এই হার্টের ভিতর দিয়ে শুধু যে ব্লাড সার্কুলেশন হতো তা নয়, তার সঙ্গে একটা অদ্ভুত কন্ডাক্টিং টিস্যু ছিল। ঠিক আছে, কন্ডাক্টিং টিস্যু মানে যারা হচ্ছে হার্টের সার্কুলেশনকে নিয়ন্ত্রণ করে। তো সেখানে কি ছিল না, পারকিনজি ফাইবার এবং বান্ডিল সিডস। ঠিক আছে, এই যে মাঝখানে হাইলাইটার দিয়ে যে জায়গাটা করলাম, যদি বলিস সেটাকে একটু আরো সুন্দর করে করে দিচ্ছি। এই ধরনের একটা জিনিস ছিল। এই যে হার্টের ভিতরে আমাদের কিছু
কি বলবো যে মায়োকার্ডিয়াল ফাইবার, এইগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় মায়োকার্ডিয়াল ফাইবার। তাদের কাজ হচ্ছে, এই যে মায়োকার্ডিয়াল ফাইবার, এদের কাজ হচ্ছে ইম্পালস প্রপাগেশনে হেল্প করা, হেল্পস ইন ইম্পালস প্রপাগেশন। কিভাবে কি করে এর ভেতরে, এখানে দাঁড়া আরেকজন কেউ এসছে, এই এত লেট করিস না তোরা, অসুবিধা হয়। আচ্ছা, এখানে আমাদের যে জিনিসগুলো আছে, যে নামগুলো আছে, তোরা পড়েছিলিস নিশ্চয়ই। তো সেই নামগুলো কি কি? না, প্রথমত এই জিনিসটা, এটাকে আমরা বলি এসএ নোট। তারপরে হচ্ছে এই জিনিসটা, যাকে আমরা বলি এভি নোট। এসএ নোটের পুরো নাম হচ্ছে সাইনো আর্টেরিয়াল নোট। এভি নোটের পুরো নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোট। কি বললাম? এসএ নোটের পুরো নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোট, আর এভি নোটের পুরো নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোট। তো যেহেতু সাইনো অ্যাট্রিকিউলার নোট যেটা রয়েছে অলিন্দে, তাই না? এই জায়গাটা কি? এই জায়গাটা তো অলিন্দ, এই জায়গাটা অলিন্দ। আর এখান থেকেও যে বিস্তারটা হয়েছে সেটাও অলিন্দেই গেছে। একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট সাইড, তাই তো? এটা হচ্ছে লেফট অরিকেল, এটা হচ্ছে রাইট অরিকেল। তো দুটোই যেহেতু অলিন্দে গেছে, সেই জন্য বলতে পারিস যে হৃৎপিণ্ডকে চালানোর কাজটা এসএ নোডই করে, যার জন্য এসএ নোডকে বলা হয় পেসমেকার। ঠিক আছে, এসএ নোডকে বলা হয় পেসমেকার। দু রকম পেসমেকার হয়, একটা হয় প্রাকৃতিক যেটা এসএ নোড, আর একটা হয় কৃত্রিম, যেটা আমরা জানি যে মানুষের কোনো সমস্যা হলে, হার্টের সমস্যা হলে পেসমেকার বসানো হয়। সেই পেসমেকারটা বসানো হচ্ছে এসএ নোডের সমস্যার জন্য। ঠিক আছে, এসএ নোডের ত্রুটিজনিত কারণে পেসমেকার বসানো হয়। তাহলে এসএ নোড বলে একটা ছোট্ট করে লিখে রাখ, মানে এমনি খুবই শর্ট, এক লাইনে লিখবি, দ্য পেসমেকার, the pacemaker is thing, thing that starts the heartbeat, and sets the heart rate, হয়েছে? তাহলে এসএ নোডের কাজ আমরা বুঝলাম যে হার্টবিট স্টার্ট করছে এবং হার্ট রেটকে সামহাউ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করছে। নেক্সট কি আছে? ফাইব্রাস স্কেলেটন বলে একটা অংশ আছে। ফাইব্রাস স্কেলেটন মানে কি? দেখ, নামটা একটু ভাব, ফাইবার্স আছে বা ফাইব্রাস আছে, তার মানে ফাইবার যুক্ত জিনিস, এবং স্কেলেটন, একটা স্কেলেটন তৈরি করেছে। দেখ, এসএ নোড থেকে সাইডের দিকে কিছু ব্রাঞ্চ গেছে, ঠিক আছে, এই জায়গাগুলো কিছু ব্রাঞ্চ গেছে, একেই আমরা বলছি ফাইব্রাস স্কেলিটন। ঠিক একইভাবে এই তলার দিকেও গেছে এভি নোডের সঙ্গে কানেকশন করার জন্য, এটা হচ্ছে ফাইব্রাস স্কেলিটন। তো এই ফাইব্রাস স্কেলিটনের কাজ লেখ, যে ফাইব্রাস স্কেলিটন পাশেও লিখতে পারিস, মানে ওই যে পয়েন্টগুলো করে দিচ্ছি না, ওই পয়েন্টগুলোর পাশেও লিখতে পারিস। ফাইব্রাস স্কেলিটন ইনসিউলেটস মানে ইনসুলেশন করে আর কি, ইনসিউলেটস দ্য এরিয়া, সরি, দ্য আট্রিয়া, ATRIA, the atria from ventricles। তাহলে স্পেশালি এদের কাজ কি? অরিকেলের আর ভেন্ট্রিকেলের মাঝে এই ফাইব্রাস যে স্কেলিটন রয়েছে সেটা কি করছে বল? দুটো চেম্বারকে আলাদা করছে। ঠিক আছে, এটা হলো এর কাজ। তারপরে যে জিনিসটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এভি নোড, তাই তো? এই যে এভি নোডটা রয়েছে, এভি নোড শুরু হচ্ছে। তো এভি নোডের কাজ কি?
এভি নোডের কাজ হচ্ছে নিলয়ের সংকোচন প্রসারণকে নিয়ন্ত্রণ করা। এসএ নোডের কাজ কি ছিল? হার্টবিট তৈরি করা, বা বলতে পারিস প্রথম হার্ট রেটটাকে স্টার্ট করিয়ে দেওয়া, মানে অলিন্দে সংকোচনটা করানো। কিন্তু অলিন্দের সংকোচন অনেক ইজি কম্পারেটিভলি নিলয়ের সংকোচন, কারণ নিলয় অনেক বড়, নিলয়ের প্রাচীর অনেক মোটা, আর নিলয় থেকে সারা শরীরে রক্ত প্রবাহ হচ্ছে। সুতরাং এভি নোটের মধ্যে দিয়ে যে জিনিসটা যায় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল গেটওয়ে টু ভেন্ট্রিকলস, এখানে টিও2 কিন্তু ইলেকট্রিক্যাল গেটওয়ে টু ভেন্ট্রিকলস। ঠিক আছে। আচ্ছা, এইবার দুটো জিনিস এখান থেকে আলাদা হলো। কিরকম আলাদা হলো দেখ, একটা হচ্ছে কমন, এই মাঝখান থেকে এরকম আসছে, তারপর সেই দুটো ভাগ হয়ে যাচ্ছে। যতক্ষণ কমন জিনিসটা আছে ততক্ষণ তার নাম হচ্ছে বান্ডেল সিটস বা বান্ডেল ব্রাঞ্চ। ঠিক আছে, বান্ডেল সিটস বা বান্ডেল ব্রাঞ্চ। আবার একটা কেউ এসছে, 1 মিনিট। এত দেরি করিস না, একটু 10 মিনিট পর্যন্ত ঠিক আছে, এত দেরি করিস না। এটা হচ্ছে বান্ডিল সিটস বা বান্ডিল ব্রাঞ্চ। ব্রাঞ্চ কেন বলছে? এর মধ্যে অনেকগুলো ফাইবার রয়েছে, যে ফাইবারগুলো এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মানে এদিক আর এদিকে ভাগ হয়ে যাচ্ছে। যখন ভাগ হয়ে যাচ্ছে তখন তাকে বলছে পারকিনজি ফাইবার। আচ্ছা, পারকিনজি ফাইবার্স দুদিকে ভাগ হচ্ছে ফাইবার্স, আর বান্ডিল সিটস এর মধ্যে একটা ডিফারেন্স আছে। কেমন ডিফারেন্স? দেখ, বান্ডিল সিটস এবং পারকিনজি ফাইবারের মধ্যে দিয়ে একটা ইলেকট্রিক ইম্পালস যায় ঠিকই, কিন্তু বান্ডিল সিটসের মধ্যে দিয়ে সেই ইম্পালসটা বাইরে বেরোয় না। খেয়াল করে দেখ, পারকিনজি ফাইবারের কিছু প্রবর্ধিত অংশ আছে, মানে মনে কর একটা নার্ভের মতো কোনো জিনিস এসে সেটা দুদিকে ভাগ হয়ে গেছে, এবং যেখানে ভাগ হয়ে গেছে সেখান থেকে এরকম কিছু ব্রাঞ্চ বেরিয়েছে, যে ব্রাঞ্চগুলোর কাজ হলো সেই জায়গায় সেই ইম্পালসটাকে প্রপাগেট করা, অনেকটা এইরকম ধরনের। সেই জন্য বান্ডিল সিটসকে সিটসের বদলে অনেকে বলে হিজে, বাংলায় বলে দেখবি হিজের বান্ডিল। ঠিক আছে, বা যদি তুই ইংলিশে আর কি লিখিস তাহলে বান্ডিল অফ হিজ। এই যে হিজ কথাটা, এটা এসছে প্রোটিন আবরণ থেকে, প্রোটিন লেয়ার বা প্রোটিন আবরণ থেকে। ঠিক আছে, প্রোটিন লেয়ার বা প্রোটিন আবরণ থেকে। তো এইখানে কোনো রকম ভাবে কোনো ইম্পালস প্রপাগেট হয় না, এই অঞ্চলগুলোতে কোনো রকম ভাবে ইম্পালস প্রপাগেট হয় না। তাহলে কোথায় হয়? অ্যাকচুয়ালি ইম্পালস প্রপাগেট হয় এই জায়গাগুলোয়, যেখানে এই ব্রাঞ্চগুলো রয়েছে, এই জায়গাগুলো। ঠিক আছে, যেখানে ব্রাঞ্চগুলো রয়েছে এখানে ইম্পালস প্রপাগেট হয়। ঠিক আছে, বান্ডিলস অফ হিজ কথাটাই তোরা পরীক্ষায় ব্যবহার করিস, আর পারকিনজি ফাইবারটাও পরীক্ষায় ব্যবহার করিস। তো এখানে আমরা তাহলে ফার্স্টে কি পেয়েছি? ফার্স্টে পেয়েছি যে বান্ডিল অফ হিটস, তাই তো? তাহলে এখানে তোরা আর একটা পয়েন্ট কর, এভি নোটের পর থেকে এভি বান্ডিল অফ হিজ বলে একটা পয়েন্ট করে দে এইখানটায়, এই অংশটায়, এভি বান্ডিল অফ হিজ এরকম বলে একটা পয়েন্ট কর, করে সেই পয়েন্টটার পাশে ছোট্ট করে লিখে রাখ, ছোট্ট করে লিখে রাখ, জাস্ট এ পাথওয়ে ফর দ্য সিগন্যালস ফ্রম দ্য এভি নোট। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা আমরা বান্ডেল সিটস বলছি, এটা অ্যাকচুয়ালি ধর এই যদি এভি নোড হয়, মনে কর যেটা এভি নোড,
এভি নোড, এভি নোড থেকে প্রথমে একখানাই এভি বান্ডিল অফ হিজ বের হয়, তারপর সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে? এবং সেই দুটো ভাগ যখন ঘুরে ওপরে ওঠে তখন তাকে আমরা পারকিনজি তন্তু বলি। কিন্তু যতক্ষণ না সেটা এরকমভাবে উপরে উঠছে এবং ব্রাঞ্চ তৈরি হচ্ছে, সবথেকে বড় কথা যে বান্ডিল অফ হিজের সাথে বা বান্ডিল সিটসের সাথে আমাদের পারকিনজি ফাইবারের ডিফারেন্স এটাই যে এটা হচ্ছে প্রোটেক্টেড। কোনটা বল? এটা হচ্ছে প্রোটেক্টেড, মানে এর বাইরে এরকম একটা ইনসুলেশন লেয়ার আছে। ধর এত দূর পর্যন্তই রইলো, তাহলে এখানে একটা ইনসুলেশন লেয়ার আছে, এখান থেকে কোনো নার্ভ বাইরে বেরোতে পারে না, ঠিক আছে? এটা হচ্ছে বান্ডিল অফ হিজ। আর যখনই প্রোটেকশনটা উঠে গেল তখনই এই যে মায়োকার্ডিয়াল ফাইবারগুলো আছে সেই মায়োকার্ডিয়াল ফাইবারগুলো উন্মুক্ত হয়ে গেল এবং এরা কি হচ্ছে মাসকিউল যে কার্ডিয়াক মাসেল যেগুলো রয়েছে সেই মাসকিউলার টিস্যুর মধ্যে ঢুকে যাচ্ছে, যাতে করে টিস্যুতে মানে উত্তেজনা যেটা বা ইম্পালস যেটা সেটা যাতে যায়। তো এইখানে একটা জিনিস খেয়াল কর যে রাইট এবং লেফট, তাই না, রাইট এবং লেফট দুটো আলাদা বান্ডেল হিজ এখানে তৈরি হয়েছে। তাহলে একটা পয়েন্ট করতেই পারিস এইভাবে একটা ছবি এঁকে বা ওই ছবির মধ্যে যে রাইট অ্যান্ড লেফট বান্ডিল ব্রাঞ্চেস, এই জায়গাটাই অ্যাকচুয়ালি পয়েন্ট করা যায়, রাইট অ্যান্ড লেফট বান্ডিল ব্রাঞ্চেস। বোঝা গেল কোন জায়গাটা দুটো আলাদা ভাগ হয়ে যাচ্ছে সেই জায়গাটা। তো এই যে পয়েন্টটা করলি এই পয়েন্টটার কাজ লেখ। ডিভিশন অফ এভি বান্ডিল, division of AV bundle that entire sorry that enter interventricular septum, interventricular septum interventricular septum, ঠিক আছে? পরেরটায় জেনারেলি কি হবে, পারকিনজি ফাইবার হবে, কারণ এবার তো ভাগ হয়ে যাচ্ছে। তাহলে পারকিনজি ফাইবার আর লোকেটেড, পারকিনজি ফাইবার আর লোকেটেড at the inner ventricular wall, at the inner ventricular wall of the heart, of the heart and stimulate myocytes, ঠিক আছে? আর এখানে কিছু লেখার নেই। এবারে এখান থেকে কি কি প্রশ্ন আসবে? প্রথম প্রশ্ন এসএ নোট এভি নোটের পার্থক্য, ঠিক আছে? এসএ নোট এভি নোটের পার্থক্য। দ্বিতীয়, বান্ডিল অফ হিজ এবং পারকিনজি ফাইবার কি, এদের কাজ কি? বান্ডিল অফ হিজ এবং পারকিনজি ফাইবার কি, এদের কাজ কি? অনেকে এটা পার্থক্যর মতো করে করে, কিন্তু যদি ব্যাপারটা দেখিস যে মূল কাজটা একই, শুধু বান্ডিল অফ হিজ থেকে কোনো কি বলবো মানে বেরোচ্ছে না, ইনসুলেটেড থাকছে, যেটা নন ইনসুলেটেড হচ্ছে পারকিনজি ফাইবার। তো সেই কারণে আমার মনে হয় যে পার্থক্য গোছের করিস না, এমনি নর্মালি ব্যাপারটা লেখ। আচ্ছা, একটু ভালো ডায়াগ্রাম দিয়ে করিস, আমি বোঝানোর জন্য এরকম একটা ডায়াগ্রাম ইউজ করেছি, ডায়াগ্রাম পেয়ে যাবি, এতে নোটসেও আছে, গুগলেও আছে, তোদের বইয়েও আছে। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে কার্যপদ্ধতি, ঠিক আছে? এসএ নোট এভি নোটের কার্যপদ্ধতি, ওয়ার্কিং মেকানিজম।
ওয়ার্কিং মেকানিজম যেটা, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু সেটা লিখতে হবে একটু আমাদের থেকে, নোটস থেকে। দ্বারা এটা কি যেন ছিল, এসএ নোট, এভি নোট। দেখ এই ছবিটা না খুব মানে খুবই সুন্দর রয়েছে, কিন্তু এতটা এ করে তো আঁকা সম্ভব নয়। বুঝতে পারছিস, এই জায়গাটা হচ্ছে বান্ডিল অফ হিজ, এই জায়গাটা, হ্যাঁ। আর এখান থেকে ভাগ হচ্ছে, যতদূর পর্যন্ত ব্রাঞ্চগুলো বের হয়নি ততদূর পর্যন্ত হচ্ছে আমাদের এটা বান্ডিল অফ হিজ রয়েছে, রাইট আর লেফট। তারপর থেকে কিন্তু পার্কিনজি ফাইবার তৈরি হচ্ছে। এটা বোধহয় ইউটিউবের কোনো একটা ভিডিও, আমি একটু দেখি যদি ভিডিওটা অ্যাকচুয়ালি পাওয়া যায়। দাঁড়া, তোদের কাছে সাউন্ডটা বোধহয় যাবে না, না যাক, ক্ষতি নেই, জিনিসটা শুনে তো বোঝা যাবে, এই দেখে তো বোঝা যাবে। এই হলো সমস্যা। এরা আপনি ক্যামেরার এটা অন করুন, মানে আপনার যে এটার একটা সাউন্ড আছে ওটা অন করুন, তাহলে হবে। কোনটা অন করব? যেটা আপনার ওই আপনার তো আপনি তো দুবার দুটো জয়েন্ট আছে আপনার, তো দুটো, একটা অন করুন আর একটা অন করুন, ওটাতে হবে হয়তো। এই তো, এইটা তো অলরেডি অন আছে। আর একটা কোনটা বল? আর আর আপনি তো দুবার জয়েন আছেন দেখুন। আচ্ছা, এইটা না? এটা কি করে হুম। অন করে? তো দেখাচ্ছে না কিছু অন করার। ও, তাহলে হয়তো হবে না। হ্যাঁ, এটা দেখাচ্ছে না, মানে প্রেজেন্ট স্ক্রিন এই জিনিসটা, তাই তো? এখানে দেখ, এই এই অপশনটাই আমাকে দেয়নি, ইউ ক্যানট টার্ন ইউর মাইক হিয়ার। আচ্ছা, আমার মাইকটা অফ করলে এটা কি হবে? দাঁড়া একবার দেখি করে। না, সেরকম অপশন হয়েছে দিল স্যার। না, দিল না সেরকম অপশন, কি করা যাবে আর? ইম্পালসটা কি করে যাচ্ছে, কোথা থেকে সেই জিনিসটা দেখাচ্ছে, নতুন কিছু দেখালে বলবো। পাঁচটা কম্পোনেন্ট রয়েছে: সাইনোঅ্যাট্রিয়াল নোট, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল মানে হিজের বান্ডেল, রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ, আর পার্কিনজি ফাইবার। সাইনোঅ্যাট্রিয়াল নোট বা এসএ নোট কোনটা সেটা দেখালো। হ্যাঁ, এদের পজিশন গুলো দেখ কোনটা কোনখানে আছে। যে কাজগুলো বলেছি সে কাজগুলোই লিখছে দেখ। আচ্ছা, এইটা একটু, এই এটা তলে একটা ডিজিট দিয়েছিল, দেখেছিস হয়তো। দাঁড়া, জিনিসটা চলে যাক, কি করে যায় যেন।
আচ্ছা কি বলছে দেখ কি বলছে দেখ, তলায় লেখাটা পুরোপুরি হচ্ছে না। তো এখানে বলছে যে এভি নোটস ইজ ক্যাপাবল অফ জেনারেটিং ইম্পালস অ্যাট দ্য রেট অফ অ্যাবাউট 60 per minute। এই লাইনটা একটু পারলে লিখে রাখ। ওই এভি নোটের ওখানেই লিখবি কিন্তু। হয়েছে? চেঞ্জ করছি, হ্যাঁ, মানে পরে আর একটা আসবে দেখ এরকম। আচ্ছা, স্পিড অফ কন্ডাকশন অফ কার্ডিয়াক ইম্পালস অ্যাবাউট 0.11 সেকেন্ড। ওখানেই লেখ, একই জায়গায় লেখ। ঠিক আছে? রাইট লেফট ভেন্ট্রিকল দেখাচ্ছে, বান্ডেল অফ হিজ রয়েছে, নেক্সট এখান থেকে ভাগ হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখিয়ে বেরিয়ে চলে গেল, দাঁড়া এখানটা একটু আসি। হ্যাঁ, এই যে ছবিটা দেখছিস এটা হলো হার্টের উপর থেকে দুটো ছবি। এই জায়গাটা হচ্ছে ট্রাইক্যাসপিড ভালভ, আর এইটা হচ্ছে বাইক্যাসপিড ভালভ। যেদিকে ট্রাইক্যাসপিড ভালভ থাকে সেদিকেই এভি নোড থাকে, মানে ট্রাইক্যাসপিড ভ্যালভের ওপরে এভি নোড থাকে। আর এভি নোড থেকে কিছু কি বলবো, কিছু ফাইবার, যে ফাইবারের কথা এতক্ষণ ধরে হচ্ছে সেই ফাইবার, এটা নার্ভ নয়, ফাইবার, সেগুলো এইভাবে ট্রাইক্যাসপিড ভ্যালভকে বেষ্টন করে থাকে, যাকে এভি রিং বলে। তাহলে এভি রিং একটা শর্ট নোটস হিসেবে কোশ্চেন আসতেই পারে। আর এখানে আরো দুটো ওপেনিং রয়েছে হার্টের ওপর থেকে যদি দেখি, তাহলে কি একটা এই জিনিসটা, এই যে অ্যাওর্টিক আর্চ, এই জিনিসটা, আর একটা হচ্ছে এই নীল রঙের যে জিনিসটা আছে, মানে কি ছিল বল, পালমোনারি ভেন, তাই তো? পালমোনারি ভেন একটা থেকে বেরোচ্ছে, একটা থেকে বেরোচ্ছে অ্যাওর্টিক আর্চ। ঠিক আছে, এভি রিংটা আসতে পারে, এটা হার্টের একদম উপরের দিকের প্রস্থচ্ছেদ। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম মানে তো জানিস, দুটো আলাদা অংশে ভাগ হচ্ছে নিলয়টা, যেটার দ্বারা অন্তঃনিলয় পর্দা বলে। আচ্ছা, এইখানে একটা দারুণ জিনিস দেখিয়েছে যে এই বান্ডিল ব্রাঞ্চ থেকে কোথায় এবং কিভাবে তার ইম্পালস গুলো যায়। কি নাম আছে দেখ, সেপ্টো মার্জিনাল টিউবার কিউলাম, তাই না? সেপ্টো মার্জিনাল টিউবার কিউলাম। সেপ্টো মার্জিনাল কথাটা কোথা থেকে এসছে? সেপ্টাল, দুটো নিলয়ের মাঝখানে যে অংশটা সেপ্টাল, তাই না, সেইখান থেকে এসছে। তো সেখানকার মার্জিনাল মানে ধার, তাহলে সেপ্টো মার্জিনাল মানে যে দুটো ভেন্ট্রিকেল আছে তার মাঝের যে মাসেলটা, ইন্টারভেন্ট্রিকুলার মাসেল, তার একদম বর্ডার, এবং সেখানে কিছু টিউবার কিউলাম মিন্স টিউব লাইক কোনো অংশ আছে।
ঠিক আছে, তার মধ্যে এই রাইট বান্ডেল আর্টারিগুলো ব্রাঞ্চগুলো ঢুকে যাচ্ছে এবং সেইভাবে কি হচ্ছে সেই জায়গার দেখ যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর মধ্যে ইম্পালস প্রপাগেশন হচ্ছে। কি বলছে যে অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসেল, মাসেলের নাম লিখে রাখ, অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসেল, ছবিতে লিখে রাখ, যে ছবিটা আগে এঁকেছিস তাহলে তো মনে থাকবে না। অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসেল, সেই মাসেলগুলো এখানে নামগুলো একটু মেনশন করলে আর কি নাম্বারটা ভালো ওঠে। অ্যান্টেরিয়র প্যাপিলারি মাসেল, সেই মাসেলেতে ইম্পালসটা যাচ্ছে এবং পার্কিনজি ফাইবার দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই গেল। একইভাবে লেফটটা দেখাবে এবার নিশ্চয়ই, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, পার্কিনজি ফাইবারও রয়েছে সেখানে। তো এখানে পার্কিনজি ফাইবার দিয়ে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে যাচ্ছে এবং ভেন্ট্রিকুলার ওয়ালে যাচ্ছে। এটা একটা অ্যানিমেশন করে দেখিয়েছে জাস্ট। আচ্ছা, এখানে যে প্যাপিলারি মাসেলগুলো আছে সেগুলো আটকানো আছে কর্ডিয়া টেন্ডনি, এটা একরকম টেন্ডন, হার্টের মধ্যে কিছু টেন্ডন থাকে, সেই টেন্ডনগুলোর নাম হচ্ছে কর্ডিয়া টেন্ডনি। যার সাহায্যে কি হচ্ছে বল, শুধু মাসেলগুলো না, ওই যে ভ্যালভগুলো রয়েছে ভ্যালভগুলোও আটকানো আছে কর্ডিয়া টেন্ডনি নামে একটা টেন্ডনের সাহায্যে। এটার কাজ কি, যখন ইলাস্টিসিটিটা মেনটেন করছে সেটাই টেন্ডনের মাধ্যমে। করোনারি আর্টারিতে চলে আসছে, ছেড়ে দে, করোনারি আর্টারি আর লাগবে না আমাদের। আর একটা জিনিস তোদের একটু দেখাবো, যেটা হলো যেটা হলো পিকিউ আর যে কার্ভটা হয় না, সেই কার্ভটা দ্বারা। আচ্ছা, মোটামুটি দেখ এর মধ্যে যদি আমরা যে সিস্টেমটা একটু আগে করছিলাম সেই সিস্টেমটা যদি একটু এঁকে নিই ছোট করে, তাহলে এখানে আমার এসএ নোট, এখানে আমার এভি নোট, এর মাঝখানে কিছু কানেকশন, এভি নোট থেকে আমার এইভাবে পার্কিনজি ফাইবার এসছে। এখানে পার্কিনজি ফাইবার করা আছে কিন্তু তাও যাতে হারটা তো হচ্ছে সেই জন্য আলাদাভাবে দেখালাম। তাহলে এত দূর পর্যন্ত পার্কিনজি ফাইবার। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আমার এভি হিজ, তাই তো, বান্ডিল অফ হিজ এই পর্যন্ত। এখান থেকে রাইট আর লেফট আলাদা হয়ে যাচ্ছে। এটা এসএ নোট, এসএ নোট, এটা এভি নোট। আচ্ছা, এইবার কি হচ্ছে, এই একই ঘটনার সঙ্গে এখানে একটা কার্ভ তৈরি হচ্ছে। যখনই এসএ নোট এভি নোটের একটা হচ্ছে দেখ, তার সঙ্গে সঙ্গে একটা কার্ভ তৈরি হচ্ছে। তো এই কার্ভটা আমাদের পরীক্ষায় আসে। এই কার্ভটা আমরা পাই কোথায়, ইসিজিতে পাই। ঠিক আছে, এই একই কার্ভ আমরা ইসিজিতে পাই। ইসিজির মধ্যে প্রথমে থাকবে যে জায়গাটা সেটা হচ্ছে পি ওয়েভ।
ঢেউ, ওয়েভ মানে হচ্ছে ঢেউ, প্রথমে একটা ছোট ঢেউ হয় যাকে আমরা পি ওয়েভ বলি। তারপরে আছে কি আর ওয়েভ, দেখ মাঝখানে কিউ এস এগুলো সব তলায় আছে, তাহলে তলার দিকে তো ঢেউ হয় না, ঢেউ সবসময় ওপরের দিকে হয়, সেজন্য পি ওয়েভের পর আর ওয়েভ যেটা সব থেকে পিক পয়েন্ট, মানে বলতে পারিস বড় ঢেউ। তারপরে কি আছে টি ওয়েভ, তাই না, এস আর কিউ সবসময় তলার দিকে থাকে, যেহেতু এস আর কিউ তলায় আছে তাহলে সেখানে ওয়েভ হয় না, বরঞ্চ তুই সেগমেন্ট বলতে পারিস বা অংশ বলতে পারিস, যেমন পি কিউ আর এটা একটা অংশ। তারপর ধর কিউ এস আর, সরি কিউ আর এস এটা একটা অংশ, এরকম ধরনের, বা আর এস টি এটা একটা অংশ, এরকম ধরনের, ঠিক আছে। তো এর মধ্যে তিনটে ওয়েভ ইম্পর্টেন্ট। যদি কোশ্চেনটা এরকম আসে যে হার্টের কন্ডাক্টিং সিস্টেম বা কন্ডাক্টিং মেকানিজম, তাতে কোন কোন ওয়েভ কাজ করে, তাহলে তোকে তিনটে ওয়েভ লিখতে হবে, পি ওয়েভ, আর ওয়েভ, টি ওয়েভ। কোন কোন ওয়েভ কাজ করে, কি রকম কাজ করে, বা কোন ওয়েভ কোন কাজকে ইন্ডিকেট করে। ফার্স্টে আমরা আসছি পি ওয়েভ। পি ওয়েভ কি করছে, পি ওয়েভ হচ্ছে এসএ নোডের সমস্ত কাজকে কন্ডাক্ট করছে। এসএ নোডের মেন কাজ কি, ইনিশিয়েশন অফ হার্টবিট, তাই না, ইনিশিয়েশন অফ হার্টবিট। তো হার্টবিট কোথা থেকে ইনিশিয়েট হয়, হার্টবিট সবসময় অলিন্দ থেকে ইনিশিয়েট হয়। এখানে এসএ নোডের অবস্থান হচ্ছে রাইট অরিকেল, মানে ডান দিকের যে অলিন্দ সেখানে, কিন্তু তার আর একটা ব্রাঞ্চ লেফট অরিকেলেও যাচ্ছে, সুতরাং দুটো অলিন্দকেই সে একসাথে কাজ করাতে সাহায্য করছে। অলিন্দের কাজ শুরু মানে হার্টের মধ্যে রক্তের প্রবেশ শুরু, তার মানে ইনিশিয়েশন শুরু, মেশিন স্টার্ট হয়ে গেল। এবারে মেশিনের নেক্সট কাজ কি, এভি নোটের মারফত সেটাকে বার করে দেওয়া, মানে হার্ট থেকে, হার্টের যে ভেন্ট্রিকেল আছে সেই ভেন্ট্রিকেলের মারফত হার্টের মধ্যে থেকে বের করে দেওয়া। আর ওয়েভ যেটা, সেই আর ওয়েভের কাজ হচ্ছে অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ, অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ, তার মানে সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল অফ অরিকেল অ্যান্ড ভেন্ট্রিকেল। তো আর ওয়েভ অ্যাকচুয়ালি কি কাজ করে, এভি নোডের যে কাজ সেই এভি নোডের কাজটাই করে, ঠিক আছে। এভি নোডের কাজ হচ্ছে পরের অংশটাকে, মানে ইনিশিয়েশনের পরের অংশটাকে ঘটানো, এভি নোডের কাজটাই করে। তারপরে কি পাবি, তারপর পাবি টি ওয়েভ। টি ওয়েভ মানে হলো নিলয়ের সংকোচন, ওটা আগে ছিল নিলয়ের প্রসারণ, অলিন্দের সংকোচন আর ওয়েভে, এবারে তুই কি পাচ্ছিস টি ওয়েভ। টি ওয়েভ মানে সেটা নিলয়ের সংকোচন হয়ে গেল, তোর একটা ইম্পালস প্রপাগেট হয়ে গেল। এই ক্ষেত্রে বান্ডিলস অফ হিজ বা হিজের বান্ডিল যাই বলিস না কেন, এবং পার্কেনজি ফাইবার, এই দুটো কোনোটা নার্ভ নয়, ঠিক আছে, এই দুটো কোনোটা নার্ভ নয়। এই দুটোকে আমি আবারও বলছি, এই দুটোকে আমরা বলি মায়োকার্ডিয়াল ফাইবার। কি বললাম, মায়োকার্ডিয়াল ফাইবার। মায়োকার্ডিয়াল ফাইবার নার্ভের মধ্যে একটা ব্যাপক ডিফারেন্স রয়েছে। কিরকম ডিফারেন্স, ফাইবার কথাটার অর্থ হলো প্রোটিন, নার্ভ ফাইবারও আমরা অনেক জায়গায় বলি, বিভিন্ন কাজেতে আমরা কি বলি, নার্ভ ফাইবার বলি। এক মিনিট, এক মিনিট, একটু ওয়েট কর, এক মিনিট। হ্যাঁ, তো যতটা বলছিলাম তারপর থেকে বলি, মায়োকার্ডিয়াল ফাইবার, মায়োকার্ডিয়াল ফাইবার মানে কি, সেটা প্রোটিন ফাইবার। কার সাথে কার, যেরকম আমরা নার্ভ ফাইবারও বলি অনেক সময়, প্রোটিন ফাইবার কার সাথে কার, এখানে আছে, এখানে আছে টেন্ডন, প্লাস প্রোটিন প্লাস কার্টিলেজ, ঠিক আছে, তিনটে জিনিস আছে, টেন্ডন আছে, প্রোটিন আছে, কার্টিলেজ আছে। প্রোটিন সাধারণত এখানে কি করছে, আউটার কোটিং, কার্টিলেজের কাজ কি, মানে কি বলবো, স্ট্রাকচার তৈরি করা, ঠিক আছে, কার্টিলেজের যা কাজ হয় জানিস, স্ট্রাকচার তৈরি করা, এবং স্ট্রাকচারটা কেমন বলবো, ধর কেমন বলবো, যে মানে ধর কার্টিলেজ যা করে আর কি, তরুণ আসছে ইলাস্টিক, ইলাস্টিক,
ইলাস্ট্রিক স্ট্রাকচার। টেন্ডনের এখানে যেটা কাজ সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়নকে প্রোপাগেট করানো বা মুভমেন্ট করানো। প্রোপাগেশনই লিখে রাখ, প্রোপাগেশন। তার মানে নার্ভ যেমন কি করে রে, সোডিয়াম পটাশিয়াম এই ধরনের আয়নকে মুভ করায়, আর এই ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ফাইবার সে ক্যালসিয়াম আয়নকে ফ্লো করায়। দুজনেই কিন্তু একটা আয়নের কারেন্ট ফ্লো হচ্ছে দুজনের ক্ষেত্রে, নার্ভের ক্ষেত্রেও হচ্ছে আবার মায়োকার্ডিয়াল ফাইবারের ক্ষেত্রেও হচ্ছে। আর একটা যেটা মজার ব্যাপার, মায়োকার্ডিয়াল ফাইবারের মধ্যে নো নিউরন, কোনো নিউরন টিস্যু এখানে নেই। ঠিক আছে, একটাও নিউরন টিস্যু এখানে নেই। মায়োকার্ডিয়াল ফাইবার সম্বন্ধেও একটু জেনে রাখবি, তাহলে এরকম একটা প্রশ্ন করতে পারিস যে নার্ভ এবং মায়োকার্ডিয়াল ফাইবারের মধ্যে ডিফারেন্স। তাহলে মোটামুটি এই সব কটা পয়েন্ট তোর কভার আপ হয়ে যাচ্ছে, তোর আলাদা করে পড়তে হচ্ছে না। আমি বারবার বলি পার্থক্য করলে অনেক ছোট প্রশ্নের উত্তর সেখানে করা হয়ে যায়, তাহলে এটা একটু করে রাখ। আচ্ছা, এইবার আসি এই কার্ভটা বোঝানোর ক্ষেত্রে আমরা তো শুধু ওয়েব গুলো বুঝিয়েছি, ওয়েব ছাড়াও কার্ভটার মধ্যে আরো একটা জিনিস রয়েছে, যে জিনিসটাকে আমরা বলছি যে সেগমেন্ট। তলার দিকে একটা পিকিউ সেগমেন্ট, একটা এসটি সেগমেন্ট। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এই অংশটা, কারণ তোদের জুলজিতে অনেক ডিজিজের নাম আসে, তার মধ্যে একটি ডিজিজের নাম হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্ট মানে ওই হার্ট ফেলিওর ধরনের একটা কিছু ধরতে পারিস। তো সেটা আর এস টি, এই যে কার্ভটা হচ্ছে, এই কার্ভটার ধর আর এস টি এইরকম ধরনের একটা কার্ভ হচ্ছে। তো এই কার্ভটার এই অংশটা যত বেশি ফ্ল্যাট হবে, মানে ফ্ল্যাট মানে এরকম, তত সেটা সিগনিফিকেন্ট, এই সরি তত সেটা ক্ষতিকারক। যত বেশি কার্ভ হবে, এই ওপর দিয়ে যেটা একটা কার্ভ গেছে না, এই যে কার্ভটা গেছে, এই কার্ভটা হওয়া হচ্ছে সিগনিফিকেন্ট, আর তলা দিয়ে যাওয়া হচ্ছে নন সিগনিফিকেন্ট। মানে যদি এই কার্ভটা, ওপরের কার্ভটা, এই জায়গাটা যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। কিরম সমস্যা? তাতে করে দেখা যাবে নিলয়ে সংকুচিত হচ্ছে কিন্তু অলিন্দ তাকে রক্ত পাঠাচ্ছে না। এই কার্ভটার মানে এটা। যদি এরকম ফ্ল্যাট হয়, এরকম সিঁড়ির মতো, এরকম জাস্ট ফ্ল্যাট, ঠিক আছে, তলায় যেরকম আছে, যদি এরকম হয় তাহলে অলিন্দ সংকুচিত হচ্ছে না যাতে করে রক্তটা আসে, কিন্তু নিলয় সংকুচিত হচ্ছে যাতে নিলয়ের রক্তটা বাইরে বেরিয়ে যায়। তাহলে কি হবে বল? অলিন্দের রক্ত জমতে থাকবে আর নিলয়ের মধ্যে যেটুকু রক্ত ছিল সেটা বেরিয়ে যাবে। এটাকেই আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলি বা সিএডি বলা হয়। ঠিক আছে, করোনারি আর্টারি ডিজিজ। এর ফলে কেন করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে দেখ, কারণ দেখা যাচ্ছে যে অলিন্দে যে রক্তটা জমে যাচ্ছে সেই রক্তটাই করোনারি আর্টারির মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছে, তখন কি হচ্ছে, করোনারি আর্টারি ব্লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, করোনারি আর্টারি ব্লক হয়ে যাচ্ছে, তো করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি বলা হয়। মেনলি কার্ডিয়াক অ্যারেস্ট এই নামটাই ম্যাক্সিমাম আসে। করোনারি আর্টারি ডিজিজ যখন করোনারি সার্কুলেশন পড়েছিলাম তখন বলেছিলাম তোদের। হয়ে গেল। তাহলে এটা একটা সেগমেন্ট ছিল আমাদের ইউনিট 4 এর মধ্যে। এরপরে যেটা আছে কার্ডিয়াক ইম্পালস, কার্ডিয়াক সাইকেল এবং কার্ডিয়াক আউটপুট। একটু ওয়েট কর, এটা একটু বই থেকে পড়াতে হবে। যতটা পড়ালাম এর মধ্যে কার্ডিয়াক ইম্পালসটা আমাদের হয়ে গেছে, তাও একটু কার্ডিয়াক ইম্পালস সম্বন্ধে বলছি, মানে মেকানিজম অফ কার্ডিয়াক ইম্পালস অলরেডি হয়ে গেছে। তো এখানে কার্ডিয়াক ইম্পালস মানে হচ্ছে ইন্ট্রিনসিক রেগুলেশন বলে একটা পথ আছে। ঠিক আছে, ইন্ট্রিনসিক রেগুলেশন, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক রেগুলেশন। আগে বুঝে নে, পরে লিখবি। ইন্ট্রিনসিক রেগুলেশনের মধ্যে এসএ নোট এবং এভি নোটের কাজ আছে। ইন্ট্রিনসিক রেগুলেশনের মধ্যে এসএ নোট এবং এভি নোটের কাজ আছে। এসএ নোটের আর এভি নোটের কাজ আমরা জেনে গেছি। এক্সট্রিনসিক রেগুলেশনের মধ্যে হরমোনের কাজ আছে। ঠিক আছে, আচ্ছা এবার কথা হলো ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক কথা দুটোর মানে কি। ইন্ট্রিনসিক মানে হচ্ছে সাশ্রয়ী, এক্সট্রিনসিক মানে হচ্ছে পরাশ্রয়ী। তার মানে কোনো একটার ক্ষেত্রে সময় সেভ হয়, সাশ্রয়ী বলতে টাইম সেভিং,
আর একটা হচ্ছে টাইম কনজিউমিং। ইন্ট্রিনসিক সবসময় হচ্ছে টাইম সেভিং, এক্সট্রিনসিক সবসময় হচ্ছে টাইম কনজিউমিং। কি করে? এসএ নোট এভি নোট আমাদের কি করছে বল? এসএ নোট এভি নোটের সঙ্গে কিন্তু কোনো রকম নার্ভের কোনো সূত্র, যোগসূত্র এখানে নেই। অবশ্যই আছে, ভেগাস নার্ভ আছে, সিম্প্যাথেটিক নার্ভ আছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আছে, যারা কি করছে বিভিন্নভাবে আমাদের হার্টকে বিট করতে ইম্পালস জেনারেট করছে, হেল্প করছে না, কিন্তু হার্ট যাতে বিট করে ব্রেন থেকে সেই সিগন্যালটা আসছে। এখন কোনো কারণে যদি ব্রেন থেকে সিগন্যাল বন্ধ হয়ে যায়, এটা আমি তোদের প্রায় বলি যে তোরা দেখ কিছুক্ষণ তোদের হৃৎপিণ্ডকে বন্ধ করে রাখতে পারবি না, কিন্তু ফুসফুসকে বন্ধ করে রাখতে পারবি। তুই যদি নাক থেকে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিস, নেওয়া এবং ছাড়া, তাহলে তোর ফুসফুস কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে থাকবে। আমরা যখন কথা বলি তখন কিন্তু ফুসফুস মাঝে মাঝে বন্ধ হয়, ঠিক আছে? যখন ধর টানা কথা বলছি অনেকক্ষণ ধরে, ধর আমি এখন যেরকম টানা কথা বলে যাচ্ছি, তো এর জন্য হাওয়া দরকার। হাওয়া কে কে সাপ্লাই করবে? ফুসফুস সাপ্লাই করবে। তার মানে আমার এখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস চলছে না, কিন্তু আমাদের হার্টবিট চলছে, সবার সমানভাবেই চলছে। তার গতি কোনো সময় কম বা বেশি হতে পারে, সেটা অন্য ইস্যু, কিন্তু ব্যাপারটা এরকম ভাবেই চলছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? তো তুই কেন তোর হার্টকে নিয়ন্ত্রণ করতে পারিস না? তুই অনেক কিছু কারণ বলবি, যেমন প্রথম কারণ বলবি স্যার কার্ডিয়াক মাসেল, তাই না? কার্ডিয়াক মাসেলের মধ্যে কি থাকে? ইন্টার ক্যালেটেড ডিস্ক, যে ডিস্কগুলো সবসময় ক্যালসিয়াম প্রবাহের মাধ্যমে কার্ডিয়াক মাসেলকে সচল রেখেছে। কিন্তু আমার কথা হলো ওখানেই, ক্যালসিয়াম প্রবাহ এত আসছে কি করে, যার জন্য এই যে হার্টটা বিট করছে, কি সুন্দর স্ক্রিনেতে লাগছে না দেখতে, হার্টটা বিট করছে সারাক্ষণ, এরকম তোর আমার হার্টও বিট করে যাচ্ছে। তো এটা কি করে বিট করছে? না, ক্যালসিয়াম, সাফিসিয়েন্ট ক্যালসিয়ামের জন্য বিট করছে। ঠিক আছে, সাফিসিয়েন্ট ক্যালসিয়ামের জন্য বিট করছে, তাছাড়া অন্য কোনো কারণ কিন্তু নেই। এই ক্যালসিয়াম প্রবাহটা করছে কে? দু ধরনের জিনিস ক্যালসিয়াম প্রবাহ করতে পারে। এক, এই যেরকম এসএ নোট এভি নোটের যে ঘটনাটা আমরা দেখেছিলাম একটু আগে, সেই এসএ নোট এভি নোট সেও যেমন ক্যালসিয়াম প্রবাহ করতে পারে। আর একটা জিনিস করতে পারে, সেটা হলো আমাদের হরমোন। বলতে পারবি কোন একটা হরমোনের নাম যে ক্যালসিয়াম প্রবাহের সঙ্গে যুক্ত? ক্যালসিয়াম মানে রক্তে ক্যালসিয়াম লেভেল বাড়ায় বা কমায়। হ্যাঁ, থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোন না বাবা, থাইরয়েড হরমোন নয়। ক্যালসিটন। হ্যাঁ, এইবার ঠিক বলেছিস। ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন কি করে? হরমোন লেভেলকে বাড়ায়, ঠিক আছে? আর ঠিক উল্টো কাজ করে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, যে ক্যালসিয়াম লেভেলকে কমায়। দুটো সম্পূর্ণ আলাদা কাজ করে। তাহলে এই যে হরমোনের কথা আমরা বললাম, এটা আমাদের এছাড়াও আছে অবশ্যই, যেমন ধর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এই যে হরমোনগুলো, মানে যাকে আমরা অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন নামেও জানি অনেকে। তো এই হরমোনগুলো আমাদের কিসে হেল্প করছে? ক্যালসিয়াম লেভেলকে ব্লাডেতে কমাতে বা বাড়াতে। কিন্তু দেখ, হরমোন চটজলদি তৈরি হয় না, এক্সেপশন অ্যাড্রিনালিন, তাই না? চটজলদি তৈরি হয় না। আজকেরই তুই সকালবেলা উঠে দেখলি যে তোর এক মুখ দাড়ি গোঁফ হয়ে গেছে, হয় কি? হয় না। তার মানে এটা সিক্রিট হতে সময় লাগে। আজকেরই তোর জন্ম হলো, কালকেরই তুই 6 ফুট হয়ে গেলি, হয় কি? না, এটা ক্ষরণ হতে সময় লাগে। তার মানে এক্সট্রিনসিক পাথওয়ে যেটা, বা সরি রেগুলেশন যেটা, সেটা সময় সাপেক্ষ। এবার নিজের মতো করে লিখে নে। ইন্ট্রিনসিকের ক্ষেত্রে এসএ নোট এভি নোট ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনকে কন্ট্রোল করছে, আর ভায়া এই বান্ডিল সিটস বা পারকিনজি ফাইবার দিয়ে উল্টো দিকে এক্সট্রিনসিক রেগুলেশনে হরমোন দ্বারা ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে, এটা লিখে নে, আমি আবার পরের পার্টটা নিয়ে শুরু করছি। এবার আমরা কার্ডিয়াক সাইকেল পড়ব। কার্ডিয়াক সাইকেল, তার জন্য এরম ধরনের বেশ কিছু ছবি আমরা বইয়েতে দেখি। এখন মুশকিল হলো, এই যে ছবিগুলো আমরা বইয়েতে দেখি, এগুলো পরীক্ষাতে ঠিক আঁকা যায় না। মানে ঠিক কেন, একদমই আঁকা যায় না, তাই না? এগুলো আঁকা বেশ বেশ টাফ, এবং এগুলো আঁকা যাবেও না। যদি অনলাইন পরীক্ষা হয় তাহলে ঠিক আছে, সে যা ইচ্ছে আঁকা যেতে পারে, কিন্তু যদি অফলাইন পরীক্ষা হয়, এর মধ্যে একটা হার্টও আমি আঁকতে পারবো না পরীক্ষায়। তো সেই কারণে আমার যেটা মনে হয়, ছেলেপুলেরা যাতে
পুরোটা মনে রাখতে পারবে ঠিকঠাক ভাবে, সেই জন্য কার্ডিয়াক সাইকেলকে যেটা হয় কতক্ষণের রে জানিস কেউ? 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। হ্যাঁ, এই কার্ডিয়াক সাইকেলকে আমরা দুটো ভাগে ভাগ করব অ্যাজ পার ডায়াগ্রামে যেটা মেনশন করা আছে, একটা বড় পার্ট আর একটা ছোট পার্ট, তাই না? এরকম দুটো ভাগে ভাগ করব, তার সঙ্গে সঙ্গে ডায়াগ্রামটা মেলাবো, হয়ে যাবে, এখানেই হয়ে যাবে। প্রথম যে পার্টটা তাকে আমরা বলি অ্যাট্রিয়াল সাইকেল, বাংলায় লিখলে অলিন্দ চক্র, ঠিক আছে, যাতে সময় লাগে 0.8 সেকেন্ড। আবার একইভাবে আরেকটা আছে ভেন্ট্রিকিউলার সাইকেল, যাতেও সময় লাগে 0.8 সেকেন্ড। তোরা বলবি স্যার আপনি তো ভুল পড়াচ্ছেন, এখানে তো 0.4 সেকেন্ড হবে, তবে তো 0.8 সেকেন্ড হবে, তাই না? না, ব্যাপারটা ভুল না। যে সময় অ্যাট্রিয়াল সাইকেল চলে, একটা কমপ্লিট অ্যাট্রিয়াল সাইকেল যতক্ষণ ধরে চলে ঠিক ততক্ষণ ধরেই একটা ভেন্ট্রিকুলার সাইকেল চলে, যার জন্য দুটো সময় একই। মানে যতক্ষণ ধরে কার্ডিয়াক সাইকেল চলছে সেই একই সময় অ্যাট্রিয়াল সাইকেলও চলছে, আবার একই সময় ভেন্ট্রিকুলার সাইকেলও চলছে। এটা একটা কনসেপ্টের ব্যাপার। অনেকেই মনে করে যে আচ্ছা কার্ডিয়াক সাইকেল যদি 0.8 সেকেন্ডে হয় তাহলে অ্যাট্রিয়াল সাইকেল নিশ্চয়ই 0.4, আর ওটাও নিশ্চয়ই ভেন্ট্রিকুলারটাও নিশ্চয়ই 0.4। তা কিন্তু না, দুটো স্পন্টিনিউয়াস ভাবে চলছে, একই সাথে চলছে, সেই জন্য দুটোতে সময় একই লাগে, দুটো মিলিয়ে কার্ডিয়াক সাইকেল হয়। ঠিক আছে, এটা হলো অ্যাট্রিয়াল সাইকেল, এটা হলো ভেন্ট্রিকুলার সাইকেল, দুটো আলাদা সাইকেল আছে। এখন যদি এই দুটো সাইকেলকে আমরা একটা একটা করে বুঝি, প্রথমে আছে কি অ্যাট্রিয়াল সাইকেল, যেটা সবথেকে সহজ, সেটা দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, দুটো ভাগে। প্রথম যে ভাগটা, সেই ভাগটাকে আমরা বলছি অলিন্দের সংকোচন বা অ্যাট্রিয়াল সিস্টোল, এল হবে, এন লিখে ফেলেছিলাম, ঠিক আছে। আর একটা হচ্ছে অলিন্দের প্রসারণ বা অ্যাট্রিয়াল ডায়াস্টোল। যদি এইটুকু দেখে কারোর মাথা ঘোরে, মনে হয় ও বাবা কত কি করছে স্যার, তাহলে এখন অনেক কিছু বাকি আছে। এই সাইকেল দুটোয় সময় লাগছে 0.1 সেকেন্ড, আর আরেকটা যে কোনো বাচ্চাই বলে দেবে 0.7 সেকেন্ড। এখানে কিন্তু ভাগ হয়েছে কারণ দুটো আলাদা ঘটনা ঘটেছে, একটায় সিস্টোল ঘটেছে, একটায় ডায়াস্টোল ঘটেছে, সম্পূর্ণ আলাদা ঘটনা ঘটেছে। ঠিক একইভাবে যদি আমি নিলয়ের যে চক্র মানে ভেন্ট্রিকিউলার সাইকেল, সেই ভেন্ট্রিকিউলার সাইকেলকে ভাগ করি, তাহলে একইভাবে দেখব যে সেখানেও ভেন্ট্রিকিউলার সিস্টোল এবং ভেন্ট্রিকিউলার ডায়াস্টোল হয়েছে। ভেন্ট্রিকিউলার সিস্টোলের জন্য সময় লাগে 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকিউলার ডায়াস্টোলের জন্য সময় লাগে 0.5 সেকেন্ড। হয়ে গেল, যোগ করলে মিলে গেল, 0.8 হয়ে গেল। কিন্তু অ্যাট্রিয়াল সাইকেল এখানেই শেষ, ভেন্ট্রিকুলার সাইকেল এখানে শেষ নয়। ভেন্ট্রিকুলার সিস্টোলের মধ্যে 3টে ভাগ আছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের মধ্যে 5টা ভাগ আছে। কিরকম? এইখানে নাম যেহেতু দেখ এই প্রশ্নটা 4 নয় 5 মার্কসেরই কোশ্চেন, তো অনেক সময় কি করে কলেজ বদমাইশি করে 4 মার্কসের দেয় যে খাট, কত খাটবি খাট। তো আমি বলবো যদি দেখিস 3.5 পর্যন্ত এরকম তলার দিকে নাম্বার দিয়েছে, তাহলে এই কোশ্চেনের জন্য খাটবি না, সেই খাটাটা কিন্তু বেকার হবে। অনলাইন পরীক্ষায় যা ইচ্ছে করতে পারিস, 1 নম্বরের জন্য এই ডায়াগ্রামটাও তুই বসে বসে আঁকতে পারিস, কিন্তু যদি অফলাইনের ঝামেলা হয়, আমাদের কিন্তু তৈরি থাকতে হবে, যে কোনো পরীক্ষার জন্য তৈরি থাকতে হবে। সেটা অফলাইন হতেও পারে, কিছু ইউনিভার্সিটি অনলাইন নিচ্ছে, কিছু ইউনিভার্সিটি অফলাইন নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের তৈরি থাকতে হবে যদি অফলাইন হয় সেটার জন্য, প্লাস অনলাইনের জন্যও তৈরি থাকতে হবে। পরীক্ষার দিন যদি 10টা প্রশ্ন পাঠিয়ে জিজ্ঞেস করিস যে স্যার এগুলো কোনোটা পাচ্ছি না,
তাতে খুব মুশকিল হয়ে যাবে, কারণ সেই প্রশ্নগুলো যদি আমি আগে থেকে দিয়ে রাখি, তো যদি অ্যান্সার না করে রাখিস তাহলে সত্যি খুব খারাপ ব্যাপারটা। তো সেই রকম ভাবে নিজেরা কিন্তু অ্যান্সারগুলো প্রিপেয়ার করে রাখবি, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টেম আমরা এখন পড়ছিলাম এবং বলেছিলাম এর মধ্যে তিনটে পার্ট আছে। কি কি আছে? প্রথম পার্টটাকে বলা হয় আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। ঠিক আছে, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন। নেক্সট পার্টটার নাম হচ্ছে র্যাপিড ইনজেকশন, সরি ইজেকশন, ইনজেকশন না, ইজেকশন, র্যাপিড ইজেকশন পিরিয়ড। এবং থার্ড পার্টের নাম হলো রিডিউসড ইজেকশন পিরিয়ড। ঠিক আছে, কি কি বললাম বল? আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, একসঙ্গে বলবি দেখবি মুখস্থ হয়ে যাবে। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, র্যাপিড ইজেকশন পিরিয়ড এবং রিডিউসড, লাস্টেরটা রিডিউসড, আর ফর রিডিউসড লিখে নে, রিডিউসড ডিইউএসিডি, রিডিউসড ইজেকশন পিরিয়ড, নট ইনজেকশন, তখন ভুল করে ইনজেকশন বলেছিলাম, সরি। আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের জন্য সময় লাগছে 0.05 সেকেন্ড, প্রথমটা, 1 নম্বরেরটা। র্যাপিড ইজেকশন পিরিয়ডের জন্য সময় লাগছে 0.11 সেকেন্ড। রিডিউসড ইজেকশন পিরিয়ডের জন্য সময় লাগছে 0.14 সেকেন্ড। ঠিক আছে, তিনটে আলাদা আলাদা ধরনের সময় লাগছে, তিনটে তোকে মেনশন করতে হবে। এগুলো সব হয়ে গেল ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের মধ্যে পড়ছে 5টা ভাগ। যখন তুই লিখবি তখন এখানে যদি তুই 1 2 3 এইভাবে নাম্বারিং করিস, তাহলে এখান থেকে 4 5 6 করে নাম্বার করবি, কিন্তু এর মধ্যে 5টা ভাগ পড়বে। ঠিক আছে, 4 5 6 7, 4টে হলো 8, 8টা হবে। ঠিক আছে, তো এই পাশের যে নামগুলো আমি এই পাশটায় লিখছি, হ্যাঁ, এই পাশে একটু জায়গাটা ফাঁকা করে দিয়ে এখানটা লিখছি। তো ফার্স্ট যে পার্টটা ওপারে, মানে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের মধ্যে ফার্স্ট যে পোর্শনটা, তাকে বলা প্রোটো ডায়াস্টোল। ঠিক আছে, প্রোটো ডায়াস্টোল, যাতে সময় লাগে 0.04 সেকেন্ড। এগুলো আমার মনে নেই, আমি কিন্তু দেখে করছি। আচ্ছা, নেক্সট হলো আইসোভলিউমেট্রিক, ওপারে কি ছিল? কন্ট্রাকশন ছিল, এবারে রিল্যাক্সেশন হবে। আইসোভলিউমেট্রিক রিল্যাকশন। ঠিক আছে, এটার সময় লাগছে 0.08 সেকেন্ড। এবার 3 নম্বর, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডায়াস্ট্যাসিস। ডায়াস্ট্যাসিস। ঠিক আছে, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের টাইমটা একটু বলে দিচ্ছি, 0.113 সেকেন্ড। ডায়াস্ট্যাসিসের টাইম হচ্ছে 0.167 সেকেন্ড। বুঝতেই পারছিস এগুলো মনে রাখা সম্ভব নয়, তোর ক্ষেত্রেও যেমন নয়, আমিও তোর মতো মানুষ, আমার ক্ষেত্রেও নয়। আচ্ছা, লাস্ট হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, যার সময় হচ্ছে 0.1 সেকেন্ড। এখন আমি কোনো সাজেশন দিতে পারছি না যে অফলাইনের জন্য এই টাইমগুলো তোরা কি করে মনে রাখবি, অনলাইনের জন্য মনে রাখার কোনো ঘটনা নেই, যেভাবে হোক মনে রাখ।
মনে রাখার মতো অনেক পদ্ধতি আছে, সেই সব ভাবে মনে রাখ। পদ্ধতির দিকে আমি যাচ্ছি না, বুঝতে পারছিস কোন দিকে বলছি। অনেক রকম আছে, তুই লিখে মুখস্থ করতে পারিস, বন্ধু বান্ধবকে বলে রাখতে পারিস যে সবাই একটা দুটো করে মনে রাখ, ঠিক আছে। আরো অনেক রকম পদ্ধতি, সেসব আর যাচ্ছি না কিন্তু। স্যার, হ্যাঁ স্যার ওই এটা শুনেছেন স্যার, ওই আমার অনশনে বসছে ছেলেরা। হ্যাঁ, ওসব বসবে, ওসব বসবে কালকের। আবার দেখছিলাম ফার্স্ট ইয়ার গুলো মানে সেকেন্ড সেমিস্টার গুলো দেখাচ্ছে যে অনশন চলছে, তার মধ্যে একজন নাকি আবার অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, সে মাইকে কথা বলতে বলতে, কিছুই না, আমি দেখলাম কি জানিস, একটা মেয়ে, সে কথা বলছে মাইকে বলতে বলতে, তার পাশে বন্ধু রয়েছে, তার বন্ধুর কাঁধের ওপর শুয়ে পড়লো। কিচ্ছু না, মানে ওটা অজ্ঞান ফজ্ঞান কিচ্ছু না, অজ্ঞান যেরকম হয় আমরা জানি, সবাই বুঝি, কিচ্ছু না, যা শুয়ে পড়লো। সে বন্ধুরা বললো যা, এই অজ্ঞান হয়ে গেছে। এই হচ্ছে ভিডিও চলছে, খুব ভাইরাল হচ্ছে। অনেক কলেজের গ্রুপে নাকি, মানে টিচারদের যে গ্রুপগুলো আছে সেই সব গ্রুপে নাকি অনেক ছেলে মেয়েরা দিচ্ছে, বলতে আমাদের ওপরে অত্যাচার করবেন না। কে কে আবার বলেছে টিচারদের যে যদি অফলাইন পরীক্ষা হয় আমরা সুইসাইড করব, টিচাররা বলেছে আমার কিছু যায় আসে না, তুই সিইউতে গিয়ে বলগে যা। হ্যাঁ, এইসব ঘটনা ঘটছে। কিন্তু আমি স্যার সবাইকে একটা আমাদের জিনিস বলছি, প্রিন্সিপাল তো দেখ, মানে প্রিন্সিপাল তো এগুলো লিখে দিয়েছে আর কি, মানে ও যা পারে আমাদের আমরা করুক, একটা প্রিন্সিপাল যা নোট পারে তৈরি করুক, করি আমি সব। এটুকু বলে দিচ্ছি যে থার্ড ইয়ারদের অনলাইন পরীক্ষা হবেই। হ্যাঁ, মানে সিক্স সেমিস্টারদের অনলাইন পরীক্ষা হবেই। আর যদি ওদের হয়, তাহলে তোরা কেন বঞ্চিত হবি, তোদেরও হবে, ঠিক আছে। কিন্তু কখনোই অনলাইন হবে এটা ধরে এগোনো উচিত নয়। কেন উচিত নয়? আমি তাকে পরীক্ষার সময় সাহায্য করব না। পরীক্ষার সময় আমি সেই সমস্ত প্রশ্ন সাহায্য করব যে সমস্ত প্রশ্ন আমি তোদের বলিনি রেডি করতে। এবার যে ছেলেটা বা মেয়েটা একটাও প্রশ্নের অ্যান্সার রেডি করেনি এতদিন ধরে, বা করবে না পরীক্ষার আগে পর্যন্ত, কালকের আমি তোদের একটা পিডিএফ পাঠিয়েছি, হয়তো দেখেছিস, তোদের পিডিএফ নয়, কিন্তু ওই পিডিএফটা একটা টাইমিং দেওয়া আছে যে 21 তারিখে থার্ড ইয়ারদের মানে সিক্স সেমিস্টারদের অ্যাডমিট দেবে। তার মানে ওই মাসেই ওদের পরীক্ষা হয়ে যাবে, অ্যাডমিট দেওয়ার ধর 4-5 দিন পরেই পরীক্ষা হয়, তো ওই মাসেই পরীক্ষা হয়ে যাবে, অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে ওদের পরীক্ষা হবে। 21 তারিখে যদি হয়, যদি আমরা ধরেও নিই জুলাইয়ের ফার্স্ট উইকে পরীক্ষা হচ্ছে, তাহলে তোদের এবং সেকেন্ড সেমিস্টারদের পরীক্ষা কিন্তু জুলাইয়ের মাঝামাঝি, 15-16 তারিখ, বা খুব মানে বেশি যদি মানে যায়। স্যার সেমিস্টারটা জুলাইয়ের মধ্যেই শেষ করে দিতে চাইছে, তাই তো? মানে হ্যাঁ জুলাই হ্যাঁ, একদম clear করে দিতে একদম চাইছে। একদম জুলাইয়ের মধ্যেই শেষ করে দিতে চাইছে, ঠিক আছে। বুঝতে তার পেরেছি। মধ্যে সিলেবাস তো শেষ হবে, নোটস তো হাতে পাবি, কিন্তু কথা হলো এটাই, পরীক্ষার দিন যদি আমি দেখি যে আমার করানো প্রশ্ন বা যে প্রশ্নগুলো লিখতে দিয়েছি সেই প্রশ্নগুলো কেউ আমায় জিজ্ঞেস করছিস, আমি কিন্তু একেবারেই সাহায্য করব না। সেই সমস্ত প্রশ্নে সাহায্য করব যেগুলো আমি বলিনি, যেগুলো ডিফিকাল্ট, যেগুলো অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই প্রশ্নে আমি সাহায্য করব। কিন্তু যারা একেবারেই ডিটাচ, তাদের যদি বন্ধুরা সাহায্য না করে, আমি কিন্তু করব না। যে বন্ধুরা কাজ করে রাখছে, এবার আমার কথা হলো, এটা আমি কাউকে করছি না, কিন্তু আমার কথা হলো, যে বন্ধু তোর মানে সারা বছর সারা সেমিস্টারটা খেটে অ্যান্সার রেডি করেছে, সে কেন তোকে দেবে? তুই তো খাটিসনি, ঠিক আছে। তো এখানে আমি সবাইকেই বলবো যে অনার্স এমন একটা জিনিস যাতে সবাইকে খাটতে হয়। টুকে পাশ করলে অনার্স হয় না। হ্যাঁ, এবং আমি অন্তত চাই না যে আমার কোনো স্টুডেন্ট টুকে পাশ করুক। টুকে ভালো নাম্বার পা, এমন টোকাট হোক যে একদম কলেজের টপার, ইউনিভার্সিটির টপার হ, সেটা ঠিক আছে, কিন্তু কখনোই তোরা যেভাবে অনেকেই পড়াশোনা করছিস, সে মানে করছিস না, ও ভুল বললাম, তোরা যেরকম অনেকেই পড়াশোনা করিস না, সেটা ঠিক না, একেবারেই ঠিক না। এবং আমি গ্যারান্টি দিচ্ছি যদি অফলাইন হয়, আমার এই ব্যাচ থেকে 2 থেকে 3 জন হয়তো পাশ করবে, তার বেশি পাশ করবে না। তার কারণ হচ্ছে তোরা পড়াশোনা করছিস না, পড়াশোনাটা করলে কিন্তু এই অসুবিধাটা হবে না। অনেকে বিভিন্নভাবে ভয় পেয়ে রয়েছিস, আমাকে ফোন করেছিস তোদের মধ্যে যে স্যার অনলাইন হলে কি হবে, অফলাইন হলে কি হবে। ভয় পাওয়ার কিছু নেই, তুই তোর পড়াটা রেডি কর, তুই যেটুকু জানিস সেটুকু চেষ্টা করবি গুছিয়ে লেখার, তাহলে নাম্বার কম পাওয়ার কোনো গল্পই আসছে না। ফেল তো দূরের কথা, নাম্বার কম পাওয়ার কোনো গল্পই আসছে না। কিন্তু তুই যদি না লেখা প্র্যাকটিস করিস, তুই যদি না পড়িস, তাহলে তুই কোনোদিনই পাস করবি না। বোঝা গেল ব্যাপারটা? আর যেহেতু অনলাইন, মানে তোরা সবাই যেটা শুনেছিস অনলাইন হবে, খুব আনন্দে আছিস। অনলাইনে কিন্তু প্রশ্নটা শক্ত হয়, কাকে বলে কেন এসব দেয় না, ঘুরিয়ে প্রশ্ন হয়। তো ঘুরিয়ে প্রশ্নর আমি তোকে যদি কোনো মেটেরিয়াল পাঠিয়েও দিই, ধর একটা কোশ্চেন ঘুরিয়ে এসছে, তো আমি তোকে তো রেডিমেড অ্যান্সার দিতে পারবো না। আমি কেন, কেউই পারবে না রেডিমেড অ্যান্সার দিতে,
কোনো একটা বইয়ের থেকে ছবি তুলে পাঠানো হলো, বা বললাম নোটসের অমুক জায়গায় আছে খুঁজে নে, তুই খুঁজেও নিলি, বা ধর ইন্টারনেটে কোনো লিঙ্ক আমি তোকে দিয়ে দিলাম, বললাম দেখ এইখানে ব্যাপারটা রয়েছে, দেখা গেল তুই পড়ে কিছু বুঝতেই পারলি না। কারণ কি, তোর পড়া অভ্যেস নেই, তোর লেখা অভ্যেস নেই। তো এইখানে পড়ে বুঝে সেইভাবে লিখতে হবে, যেটা রয়েছে সেটা ছেপে দিলে হবে না, ঠিক আছে? তো পড়ে বুঝে লিখতে হবে, এবং সেরাম প্রশ্নই তোদের আসবে, 5 নম্বরের মতো আসবে, 5 মার্কের মতো যে সহজ প্রশ্ন, সেটা অবশ্যই থাকবে 5 মার্কের মতো। কিন্তু অনলাইনে পাস করলে না, লোককে মানে জাস্ট পাস করেছিস, লোককে মুখ দেখাতে পারবি না। যেখানে দেখবি যে ছেলেটা বা মেয়েটা কিচ্ছু পড়তো না, তারা প্রচুর নাম্বার পেয়ে গেছে। তো এই কারণেই বলছি যে অনলাইনে জাস্ট পাস করা থেকে না পাস করা ভালো, পরের বার ভালো করে পরীক্ষা দিবি, এটা বরঞ্চ ভালো। আর অনলাইন এমন একটা জায়গা যেখানে কিন্তু, যেমন ধর আমি অনলাইনে বিএড করেছি, ঠিক আছে, আমার যদি অফলাইনে বিএড হতো, মানে আমি অফলাইনে একটা সেমিস্টার পরীক্ষা দিয়েছিলাম, একটাই সেমিস্টার পরীক্ষা দিয়েছিলাম, তাতে আমার এসজিপিএস ছিল 6 পয়েন্ট সামথিং। কিন্তু যখন আমি অনলাইনে দিলাম তখন আমার 9 পয়েন্ট সামথিং এলো। কেন? আমি অনলাইনের ব্যাপারটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করেছি। আমি কিন্তু বিএড অনলাইনে করি, তোরা যেরকম অনলাইনে পড়ছিস না, আমিও কোভিডের মধ্যে বিএড করেছি। তো বিএডে আমার কিন্তু আলটিমেট যে 4টে সেমিস্টার হয়, সেই 4টে সেমিস্টারের পর আমার এসজিপি 9 পয়েন্ট সামথিং এসছে, 9 পয়েন্ট না, 8 পয়েন্ট সামথিং এসছে, কারণ একটা আমার 6 পয়েন্ট এসছিল, সেই জন্য নেমে গেছে। বোঝা গেল ব্যাপারটা? তো অনলাইনটাকে সঠিকভাবে ইউটিলাইজ কর। অনেক ছেলে মেয়েকে এমন দেখি আর লিখবো না, এটা আমার এই ফার্স্ট সেমিস্টারের মধ্যে হয়েছিল, আমি মেয়েটাকে খুব বকেছিলাম সেদিন, স্যার আর লিখবো না, অনেক তো লিখেছি, বা পাস করে যাব। বলছি লোকে কোথায় হাইয়েস্ট মার্ক পেয়ে যাচ্ছে, সেখানে তুই পাস করার চিন্তা করছিস? মৌসুমি বলে একটা মেয়ে বিজয়গড়ে পড়ে, সে মেয়েটা বলছে স্যার আমি আর লিখবো না। তারপর কি করেছে শোন, সে পাঠিয়েছে হচ্ছে, মানে আমার অনলাইন পরীক্ষার উপর একদমই আস্থা নেই কেন বলছি, সে পাঠিয়েছে আমার একটা রেপ্লিকেশনের নোটস, সে খাতার পিডিএফটাও পাঠায়নি, একটা রেপ্লিকেশনের নোটস কলেজের মেল আইডিতে পাঠিয়ে দিয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, সে পাশ করেছে। তুই ভাব যে একটা নোটস পাঠিয়ে যদি ছেলে মেয়ে পাশ করে যায়, তার মানে খাতা কেমন দেখা হয় বুঝতেই পারিস। যেসব কলেজে ছেলে মেয়ের সংখ্যা বেশি, সেসব কলেজে আরো বেশি এরকম ঘাবলাবাজি হয়। কিন্তু উল্টো হতে পারে, যেমন ডায়মন্ড হারবারে ওখানে একটা কলেজ আছে, সাইয়াদা বলে একটা মেয়ে পড়তো, ও একা আমাদের জুলজি হয় নিয়ে দেখেছেন তো পড়তো। স্যার, হ্যাঁ, স্যার আমাদের হয় দেখেছেন তো, আমাদের মানে ম্যাডামরা সেরকম নাম্বার টাম্বার দেয় না, বলছি দেখেছেন তো তো। ডায়মন্ড হারবার ওখানে একটা কলেজ আছে, ওই মেয়েটা একা পড়তো, মানে ওর সঙ্গে আরো 5-6 জন ভর্তি হয়েছিল আমাদের কিন্তু। কলেজের। তোদের পরে কলেজে না, সাইয়াদা পড়ে তোদের আগের আগের সেমিস্টারে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, ও ও ওরকম বলতো যে স্যার আমাকে সে ধরে বেঁধে ক্লাস করাবে, এরম ব্যাপার। আরো ওর সঙ্গে 2-1 জন ভর্তি হয়েছিল, কিন্তু তারা সব নার্সিং পেয়ে চলে গেছে। ও তাহলে ফটিকচাঁদ কলেজ, আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি ভুলে গেছি, কলেজের নামটা ভুলে গেছি। এবার ওকে বলেছে কলেজ থেকে তোকে কোথাও টিউশন পড়তে হবে না, আমরা যা করার করিয়ে দেবো। এবার ও একটু বোকা মতো মেয়েটা, মানে অতটা ঠিক জ্ঞান বুদ্ধি নেই, মানে অতটা বোঝে না। তো আমার কাছে অনলাইনে ক্লাস করতো প্রথম প্রথম, তারপর বললো যে স্যার আমাকে কলেজ থেকে বলেছে তোকে বাইরে কোথাও পড়তে হবে না, কারণ কি হতো, আমরা যখন পড়াতাম সেই সময় কলেজের ক্লাসটা নিত। এবার ও একা যেহেতু, ওকে কলেজে ক্লাস করতেই হবে, ও যার জন্য আমার এখানে পড়তে পারতো না। মানে ওকে ওকে বললাম যে দেখ তাহলে তুই প্র্যাকটিক্যালটা কর, তো বললো যে না স্যার আমাকে তো বলে যে সব কলেজের ওপরে ডিপেন্ডেন্ট হতে, মানে ও এতটাই কলেজে বোকা। কিচ্ছু পড়ায় না আমি স্যার। জানি তো, আমি জানি, এবার ও এতটাই বোকা যে ও পুরো ব্যাপারটা বিশ্বাস করে রেখেছে যে কলেজে সমস্ত কিছু হবে। ঠিক আছে, ওই গত কালকের না পরশু দিন আমাকে ফোন করেছিল যে স্যার আমি ভর্তি হব এখন। ওই যে এখন আর কি ভর্তি হবে, আমার তো পুরো সেমিস্টার শেষ, মানে ওদের সিলেবাস শেষ হয়ে গেছে, এখন শুধু পরীক্ষা নিচ্ছি, কারণ যেহেতু ওদের এমএসসির ব্যাপার আছে, এন্ট্রান্সের ব্যাপার আছে, সেই জন্য পরীক্ষা নিচ্ছি। বললো যে তাহলে স্যার কি করব, পরীক্ষা দেবো? আমি বলছি দেখ সেটা যদি দিতে চাস দে। বললো আমার কাছে তো কোনো নোটস নেই, কলেজ যা দিয়েছে ওই। আমি তাহলে ওই দিয়েই পরীক্ষা দে, কারণ আমি এখন তাকে নোটস দিতে পারবো না, এটা সম্ভব নয়। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। যাই হোক, আমি বারবার করে যে কথাগুলো তোদের বলছি, যদি হেড অফিসে ঢোকে খুব ভালো। আচ্ছা এখন হলো ছবির ব্যাপার। এই যে ছবি, এটা আঁকা যাবে না, সেটা তোরাও বুঝতে পারছিস, আঁকা যাবে না। ছবির জন্য আমি কিছু সাজেস্টিভ জিনিস বলতে পারি। অনেক বাংলা বই থাকে যেখানে হলো হৃৎপিণ্ড না এঁকে ছবিটা দেওয়া আছে, আমি এখানে একটাও পাইনি এরকম ধরনের, দেখছি।
তোরা অনেকে 11-12 যে বইগুলো পড়তিস না, সেইখানে অনেক সময় এরকম থাকতো। এটা রত্নদ্বীপ তোদের প্রোভাইড করতে পারবে, কারণ ওদের আমি 11-এ করিয়েছিলাম, আমার কাছে এক্ষুনি বইটা নেই। এবার যদি তোরা বলুন চাস, স্যার, হ্যাঁ বলুন কি আমার কাছে আছে। হ্যাঁ দেখ ঋচক্র রয়েছে তোদের কাছে, আমি করিয়েছিলাম, একটা ওয়ার্ড ডায়াগ্রাম করিয়েছিলাম, সেইটা আচ্ছা যদি ওটা আছে। প্রোভাইড করে দিস ওদের, ওরা পেয়ে যাবে। না তা দেখতে নয় তো হবে। এই ছবি আঁকা কিন্তু পরীক্ষাতেও সম্ভব নয়, আর মানে সে অনলাইন অফলাইন কোনোটাতেই সম্ভব নয় এত কাণ্ড কারখানা করে। এই ছবিটার মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি, একটাতে দেখ নিলয় সংকোচন হয়েছে, একটা নিলয় প্রসারণ হয়েছে, একটা অলিন্দের মধ্যে রক্তটা প্রবেশ করেছে, মানে অলিন্দ সংকোচন হয়েছে, এখানে অলিন্দটা ফুলে আছে, দেখ এখানে অলিন্দটা চুপসে গেছে, তাই না? তারপরটা দেখ অলিন্দ থেকে স্যার নিলয়ে গেছে। কিরকমটা আঁকিয়েছিলেন একটু দেখাবেন? হ্যাঁ কিরকমটা আঁকিয়েছিলেন একটু দেখাবেন? এইরকম চক্র চক্র, হার্ট গুলো বাদ দিয়ে। আচ্ছা যদি না আচ্ছা আচ্ছা পাস আমি আমি পাঠিয়ে দেবো, এখন যদি না পাস আমি পাঠিয়ে দেবো, শুধু লেখাগুলো বাংলা থেকে ইংলিশ করে নিস, ঠিক আছে? বাংলা থেকে ইংলিশ করে নিস। এই এই ছবিগুলো আঁকা কিন্তু খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, তো না আঁকাই আমার ভালো। কাছে একটা আছে, আপনাকে পাঠাবো, দেখে নেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়ে গেছি তো, পেয়ে গেছি। ব্যাস ও তো পেয়ে গেছে যখন, অত চাপের কিছু নেই, যত কম চাপ নিবি তত ভালো। আচ্ছা এবারে দেখ, আমরা কার্ডিয়াক আউটপুট বোঝা গেল, কার্ডিয়াক আউটপুট কিন্তু মুখস্থর জিনিস, ওখানে কিচ্ছু বোঝার নেই, কোন সময় রক্ত ঢুকছে কোন সময় রক্ত বেরোচ্ছে কিচ্ছু বোঝার নেই। অনেকে অনেক কিছু বোঝায়, আমি বলবো দরকার নেই, তোরা জুলজি স্টুডেন্ট, ফিজিওলজি স্টুডেন্ট নয়। ফিজিওলজি অনার্সে খুব টাফ টাফ কোশ্চেন দেয়, এখানে তোদের পুরো কার্ডিয়াক সাইকেল লিখতে দেবে, পুরো কার্ডিয়াক সাইকেল ধরে লিখতে দেবে একটা বড় প্রশ্ন। কিন্তু তোরা যেটা করবি ভালো করে সেটা হলো কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে? কার্ডিয়াক আউটপুট এইটা তোরা ভালো করে করবি। কেন না, এখানে আমাদের 5টা আলাদা আলাদা মানে দেবে, ডেফিনেশন দেবে, কাকে বলে, কি কি দেবে। ফার্স্ট দেবে হচ্ছে স্ট্রোক ভলিউম, ঠিক আছে? স্ট্রোক ভলিউম এটা দেবে ফার্স্টে। স্ট্রোক ভলিউম মানে হচ্ছে প্রত্যেকবার হার্ট যখন বিট করবে, ঠিক আছে, প্রত্যেকবার হার্ট যখন বিট করবে তখন প্রত্যেক স্ট্রোকে বা বিটেতে যে পরিমাণ রক্ত আমাদের পালমোনারি যে ভেন আছে সেই পালমোনারি ভেনের মধ্যে যাবে, তাকে বলা হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে প্রত্যেকবার হার্টের বিটে, বিশেষ করে নিলয়ের বিটে যতটা পরিমাণ রক্ত পালমোনারি ভেনেতে ঢুকবে তাকে বলা হচ্ছে স্ট্রোক ভলিউম। এটা সব সময় কিন্তু 70 ml হয়, এটা না লিখলে নাম্বার পাবি না, যদি 2 থাকে 1 দেবে, 70 ml যদি না মেনশন করিস, ঠিক আছে? নেক্সট কি 2 নম্বরে হচ্ছে মিনিট ভলিউম। মিনিট ভলিউম, মিনিট ভলিউম কি, একই জিনিস, আগের ডেফিনেশনটা পার মিনিটে কত যদি হয় তখন তাকে আমরা মিনিট ভলিউম বলবো, ঠিক আছে? মিনিট ভলিউম বলবো। মিনিট ভলিউম একটা তার সূত্র আছে, সূত্রটা কি, যে কার্ডিয়াক আউটপুট ব্র্যাকেটে মিনিট ভলিউম ইকুয়াল টু স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউম ইনটু হার্টবিট, ঠিক আছে? এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা অনুযায়ী, এই সূত্রটা অনুযায়ী বলছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের, একজন অ্যাডাল্ট বিশেষ করে মেল, তাদের এই স্ট্রোক ভলিউম কত বল, স্ট্রোক ভলিউম এখানে দেওয়াই আছে 70, এবং হার্টবিট আমরা জানি 72, তাই তো? 72, কারো কারোর ক্ষেত্রে এটা আলাদা হতে পারে, যেটা সাধারণত হার্টবিট আমরা জানি 72। তাহলে এখানে এই দুটো যদি আমরা গুণ করি যা পাবো সেই অ্যামাউন্টটা এখানে হবে, সেই অ্যামাউন্টটা হয় 5 লিটার, ঠিক আছে? 5 লিটার, কিন্তু আমরা এখানে গুণ করলে যেটা পাবো সেটা মিলিলিটার, মিলিলিটারটা পুরোপুরি 5 লিটার হয় না, 5 লিটারের থেকে একটু বেশি হয়, বোঝা গেল? এটা তো এমএল, তাহলে এমএল ইন্টু টাইম, 72 বার মানে এটা টাইম, এত বার ইন্টু এমএল, তাহলে এমএল ইন্টু টাইম গুণ করলে এমএলই হয়, এমএল পার টাইম এরকমও হতে পারে, এমএল পার টাইম মোটমাট এমএলই হবে, ঠিক আছে? সেটা কিন্তু 50 সামথিং
সামথিং, মানে এখানে 5000 নয়, 5000 হলে তবে সেটা মিলিলিটার থেকে লিটারে করলে 5 লিটার হয়, এটা 5 লিটারের বেশি হয়, কিন্তু আমরা 5 লিটার একটা প্রায় গড়ে অ্যাভারেজ এটাকে ধরি। তাহলে মিনিট ভলিউম যা স্ট্রোক ভলিউম তাই, ডিফারেন্স হলো কতবার স্ট্রোক ভলিউম হচ্ছে সেই হার্টবিটটাকে আমরা গুণ করলে পেয়ে যাব। হলো। আচ্ছা, 3 নম্বর ডেফিনেশন কি? দেখ মুখস্থ তো করা যায়, কিন্তু এইভাবে সুন্দর করে লিখতে হবে পরীক্ষায়, তবে নাম্বারটা আসবে। নেক্সট যেটা কি, সেটা হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি রে, বইয়ের সামনে থাকে না ইন্ডেক্স, সূচিপত্র। তো ইন্ডেক্স মানে এখানে কি, যে সবকিছুর একটা সামারি, সামারি বলবো না, কোথায় কোনটা আছে খুঁজে পাওয়ার জায়গাকে আমরা ইন্ডেক্স বলি, বইয়ের সামনের দিকে থাকে সূচিপত্র। কার্ডিয়াক ইন্ডেক্স মানে হার্ট সূচক, বাংলায় সূচিপত্র বলবো না, সূচক, হার্ট সূচক। তো কার্ডিয়াক ইন্ডেক্সের মধ্যে কি থাকবে, যে প্রতি স্কোয়ার মিটার দেহতলের জন্য যতটা পরিমাণ কার্ডিয়াক আউটপুট হয় তাকে আমরা কার্ডিয়াক ইন্ডেক্স বলি। কি বললাম বল, তাহলে কার্ডিয়াক আউটপুট পার স্কোয়ার বডি সারফেস। ঠিক আছে, কার্ডিয়াক ইন্ডেক্স মানে কার্ডিয়াক আউটপুট পার স্কোয়ার বডি সারফেস, প্রতি বর্গ, বর্গই তো বলে না ঘন বলে, স্কোয়ার মানে বর্গ, প্রত্যেক বর্গ মিটার দেহতলের জন্য যতটা পরিমাণ কার্ডিয়াক আউটপুট হয় তাকে আমরা কার্ডিয়াক ইন্ডেক্স বলছি। এটারও মাপ আছে, 3.3 লিটার পার স্কোয়ার মিটার পার মিনিট। সবসময় এই জিনিসগুলো মেনশন করবি, করতেই হবে, ঠিক আছে, করতেই হবে মেনশন। আচ্ছা, আর দুটো জিনিস বলবো, এক হচ্ছে স্ট্রোক ভলিউম ইন্ডেক্স, আর একটা হচ্ছে কার্ডিয়াক ওয়ার্ক ইন্ডেক্স। আচ্ছা, স্ট্রোক ভলিউম ইন্ডেক্স মানে কি, যখন স্ট্রোক ভলিউম মানে কি বল, ওই যে 70 ml বলেছে, মানে যতবার হার্টবিট করবে, ঠিক আছে, যতবার হার্টবিট করবে, তাহলে প্রতি বর্গ মিটার বা স্কোয়ার মিটার বডি সারফেসের জন্য যতটা পরিমাণ স্ট্রোক ভলিউম আসছে তাকে আমরা স্ট্রোক ভলিউম ইন্ডেক্স বলবো। ঠিক আছে, প্রত্যেকটা প্রতি স্কোয়ার মিটার বডি সারফেসের জন্য যতটা পরিমাণ স্ট্রোক ভলিউম আসছে তাকে আমরা স্ট্রোক ভলিউম ইন্ডেক্স বলবো, যেটার মান কত, 47 ml পার স্কোয়ার মিটার পার মিনিট। আর ঠিক একইভাবে কার্ডিয়াক ইন্ডেক্সও আছে, কার্ডিয়াক ইন্ডেক্স মানে কার্ডিয়াক ওয়ার্ক ইন্ডেক্স আছে, কার্ডিয়াক ওয়ার্ক ইন্ডেক্স মানে হচ্ছে একইভাবে প্রতি মিনিটে যত বর্গ পরিমাণ বা স্কোয়ার মিটার বডি সারফেস বা দেহতলের জন্য নিলয় দ্বারা, ভেন্ট্রিকল দ্বারা যতটা রক্ত বা যতটা স্ট্রোক ভলিউম বের হচ্ছে ইন কেস অফ ওয়ার্কিং স্টেট। এই কারণটা এ অন আছে, অফ কর তো মাইকটা। আমার মনে হয় অফ কর। কি বললাম দেখ আরেকবার বলছি, মানে প্রতি বর্গ মিটার বা স্কোয়ার মিটার দেহতল থেকে পার মিনিটে যে পরিমাণ কার্ডিয়াক আউটপুট লাগবে, অর্থাৎ নিলয় দ্বারা যতটা রক্ত বেরোচ্ছে, স্ট্রোক ভলিউম যতটা লাগছে ইন কেস অফ ওয়ার্কিং কন্ডিশন, মানে তুই কাজ করছিস, বিশ্রামরত অবস্থায় নয়, কাজ করছিস এমন সময় যে স্ট্রোক ভলিউম ইন্ডেক্স লাগবে। হ্যাঁ, এইভাবে বললে আর একটু তোর বুঝতে সুবিধা হবে, তুই কাজ করা অবস্থায় তোর স্ট্রোক ভলিউম ইন্ডেক্স, তাকে বলা হচ্ছে কার্ডিয়াক ওয়ার্ক ইন্ডেক্স। এখন কার্ডিয়াক ওয়ার্ক ইন্ডেক্সের কোনো এরকম পার্টিকুলার মান হয় না, কেন না, তুই বিভিন্ন রকম কাজ করতে পারিস, এক এক রকম কাজের ক্ষেত্রে এক এক রকম তার
মান হবে। ঠিক আছে, এক এক রকম কাজের ক্ষেত্রে এক এক রকম মান হবে। কোনো কোনো ক্ষেত্রে সেটা স্ট্রোক ভলিউম ইন্ডেক্সের থেকে অনেক বেশি হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সেটা স্ট্রোক ভলিউম ইন্ডেক্সের কাছে যেতে পারে। তাহলে তোর কায়িক পরিশ্রম যেটা, সেই কায়িক পরিশ্রমের উপর ডিপেন্ড করছে, যার জন্য এর কোনো নির্দিষ্ট মান হয় না। ঠিক আছে, আচ্ছা, তার এইটা যদি হয়ে যায়, আর একটা জিনিস তোকে দিতে পারে যে কার্ডিয়াক আউটপুট এর অঙ্ক। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুটের অঙ্ক দিতে পারে। কার্ডিয়াক আউটপুটের অঙ্ক হলো, কার্ডিয়াক আউটপুটকে আমরা কিউ ধরি। ঠিক আছে, কিউ ইকুয়াল টু ভলিউম অফ ও টু বাই সিএ মাইনাস সিভি ইন্টু 100। ঠিক আছে, ভলিউম অফ ও টু বাই সিএ মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইন আর্টারি। ঠিক আছে, আর একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট ইন ভেন। কার্ডিয়াক আউটপুট ইন আর্টারি, কার্ডিয়াক আউটপুট ইন ভেন। তাহলে ভলিউম অফ ও টু যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোর প্রোভাইড করে দেবে, এই ক্ষেত্রে আমি বলবো একটা এক্সাম্পল পড়তে, সেটা হচ্ছে ডগলাস ব্যাগ। তোর কতটা কার্ডিয়াক আউটপুট হয় তার জন্য একটা পদ্ধতি আছে, ডগলাস ব্যাগ। ব্যাগটা কিছুই না, একটা ব্যাগ যেরকম তো স্কুল ব্যাগ হয় সেরকম ধরনের একটা ব্যাগ, যার মধ্যে অক্সিজেন পূর্ণ আছে এবং কোনো ছিদ্র নেই, অক্সিজেনটা বেরোনোর কোনো ছিদ্র নেই, একটাই মাত্র মুখ ব্যাগের ওপর থেকে খোলা, তার সঙ্গে একটা মাস্ক দিয়ে তোর মুখের সঙ্গে আটকানো আছে। তাহলে ধরে না একটা সিলিন্ডার গোছের ব্যাপার, কিন্তু সেটা ব্যাগের মধ্যে, যাতে ওয়েটটা কম হয়, তোর কষ্টটা যাতে কম হয়, এই জন্য ব্যাগের মধ্যে অক্সিজেনটা ভরে রেখেছে। হলো, এটা ডগলাস ব্যাগ। এবার এই ডগলাস ব্যাগটা ফিকের কার্যনীতি অনুসারে চলে। ফিকের কার্যনীতিতে আসছি, আগে ব্যাপারটা বলে দিই। ডগলাস ব্যাগের মধ্যে তোর যে অক্সিজেনটা ভরা আছে, তুই সেই অক্সিজেনটাই নিতে পারবি, তোর বাইরের কোনো অক্সিজেন তুই নিতে পারবি না। এই অবস্থায় তুই কোনো কাজ করছিস, ধর তুই সাইকেল চালাচ্ছিস, ধর তুই জমি কোপাচ্ছিস, ধর তুই ছুটছিস, ঠিক আছে, এমন একটা কাজ করছিস যাতে কায়িক পরিশ্রম হয়, তো শ্রমটা হয়। তো দেখা যাবে যে তুই কতক্ষণ ধরে সেই অক্সিজেনটা ইউজ করছিস, তারপরে তোর যখন কার্বন ডাইঅক্সাইডটা ভেতরে ভরে যাচ্ছে, তখন আর তুই নিশ্চয়ই অক্সিজেন পাচ্ছিস না, তাহলে তখন আর তুই ডগলাস ব্যাগটা ইউজ করতে পারবি না। এই ক্ষেত্রে তোর লাং ক্যাপাসিটির ওপর পুরো ব্যাপারটা নির্ধারিত হচ্ছে। যেরকম সেই টাইডাল ভলিউম পড়েছিলিস হয়তো এগুলো অনেকে, বা যারা নার্সিং বা নিটের জন্য পড়েছিস টাইডাল ভলিউম, তারপরে বল ওই স্ট্রোক ভলিউম, হ্যাঁ, মানে ডেড স্পেস, সেই লাংসের মধ্যে ডেড স্পেস আছে, ওই সবগুলো পড়েছিলিস। তো লাংসের ক্যাপাসিটি অনুযায়ী এখানে অক্সিজেনটা গ্রহণ বা বর্জন হয়, সেটা হচ্ছে ডগলাস ব্যাগ। একটু ডগলাস ব্যাগ সম্বন্ধে খুব শর্টে পড়ে রাখিস, পরীক্ষায় দেবে না কিন্তু পড়ে রাখিস। তো সেই ডগলাস ব্যাগের মধ্যে ধরে নে যে 200 ml অক্সিজেন আছে, তাহলে এই ভলিউম অফ O2 তে 200 ml অক্সিজেন দিবি। এবার তুই কি করলি, যে মানে তোর রক্তে ইনিশিয়ালি তোর রক্তে আছে প্রতি 100 ml এ ধর 20 ml মতো রক্ত আছে, এই সরি, তোর 100 ml রক্তে 20 ml মতো অক্সিজেন আছে। তাহলে এটা হলো তোর ইনিশিয়াল ব্লাড O2। ঠিক আছে, মানে 100 ml রক্তে, 100 ml ব্লাডে আছে 20 ml অক্সিজেন। আর তুই যখন ওই ডগলাস ব্যাগ থেকে নিচ্ছিস, তখন দেখা গেল তো পিওর অক্সিজেন, আর কিছু নেই ডগলাস ব্যাগে, শুধু অক্সিজেন আছে 200 ml মতো অক্সিজেন আছে। ঠিক আছে, তুই 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 যখন ওখান থেকে নিচ্ছিস, দেখা গেল সেখানে তোর যে অক্সিজেন নিলি, তো সেই অক্সিজেন তোর ফাইনাল, যখন আর তুই ওখানে সব অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, তখন ফাইনাল তোর রক্তের মধ্যে দেখা গেল কত না, ধর কিরম বলবো, ধর 14। ঠিক আছে, ধর 100 ml ব্লাডে 14 ml রক্ত রয়েছে, এই সরি আবার রক্ত বলছি, O2 রয়েছে। ঠিক আছে, তাহলে এবার এটাকে তুই বসিয়ে দে যে 200/20 মাইনাস 14 ইন্টু 100, তার মানে 200/6 ইন্টু 100। এবার যা হবে করে নে, হিসেব নিকেশ করে নে, করলে যা হবে তত ml, ml এ না করে লিটারে করবি, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, লিটারে করবি, অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, ফিকের কার্যনীতি যেটা, সেটা কি,
ফিকের কার্যনীতির একটা সূত্র হয়, সূত্রটা আগে বলি, সবসময় এইগুলো দেওয়ার চেষ্টা করবি। ভি অফ ও টু মানে ভলিউম অফ ও টু ইকুয়াল টু কিউ ইন্টু সিএ, কিউ ইন্টু সিএ মাইনাস কিউ ইন্টু সিভি, কিউ ইন্টু সিএ মাইনাস কিউ ইন্টু সিভি। এখানে কিউ কি, কিউ হচ্ছে ব্লাড ফ্লো বা বলতে পারিস কার্ডিয়াক আউটপুট। এখানে কার্ডিয়াক আউটপুট আছে, কোনো কোনো ক্ষেত্রে ব্লাড ফ্লোকেও বলা হয় কার্ডিয়াক আউটপুট অথবা ব্লাড ফ্লো। সিএসিবি তো বলে দিয়েছি, ইনিশিয়াল আর ফাইনাল, তাহলে এইটা বার করলে তো ভলিউম অফ ও টু বেরিয়ে যাবে। এবার ফিকের যে প্রিন্সিপাল সেখানে কি বলছে যে হিউজেন ফিক বলে একজন বিজ্ঞানী, সালটা হচ্ছে 1870 হবে, সেই সময় তিনি বলেছিলেন যে একটা মানে ভরের নিত্যতা সূত্র বলে, জানিস তো, শক্তি বা ভরের নিত্যতা সূত্র, সেই সূত্রটাকে বাংলা মানুষ, একটা বলবো, হ্যাঁ আপনি বাংলা লিখেছিল ওটা বলবো। বল বল। হৃৎপিণ্ড প্রতি স্পন্দনে প্রতিটি নিলয় দ্বারা যে পরিমাণ রক্ত নির্দিষ্ট ধমনীতে ও উৎক্ষেপিত হয় তাকে হার্ট উৎক্ষেপণ বা কার্ডিয়াক আউটপুট বলে। না, আমি বলছি ফিকের, ফিকের মূলনীতিটা কি সেটা ওটাই স্যার, লিখিয়েছিলাম। ওটাই লেখা আছে। হ্যাঁ, এটাই লিখিয়েছিলেন, আরো ফিকের এটাই লিখিয়েছিলেন। ওটাই লেখানো ছিল, আচ্ছা ওটা কার্ডিয়াক আউটপুটের ইয়ে না না রয়েছে। না না না, ওটা আছে যে একক সময়ে যে পরিমাণ কোনো গ্যাস ফুসফুসে প্রবেশ করে বা ফুসফুস থেকে বর্জিত হয় হুম, তা ফুসফুসের প্রবেশিকা প্রবেশকারী ধমনী রক্তে ও ফুসফুসের ত্যাগকারী শিরা রক্তে ওই গ্যাসের পার্থক্য সমান। ফিকে একদম। 1870 হুম, একদম একদম। 70। 1870, হ্যাঁ। কারণ 1870 1872 এই দুটো সালই ম্যাক্সিমাম জায়গায় বায়োলজিতে থাকে, ঠিক। তার মানে কি বলছে, যখন অক্সিজেন বা মানে শ্বাস গ্রহণ বা বর্জন হচ্ছে তখন ফুসফুস এবং ফুসফুস সংলগ্ন রক্তবাহের মধ্যে যে গ্যাস থাকে সেই গ্যাসের একটা মানে সামঞ্জস্যতা বজায় থাকে। এই যদি আমার অ্যালভিওলাই হয় আর অ্যালভিওলাইয়ের পাশে যদি এই আমার রক্তবাহ হয়, তাহলে অ্যালভিওলাইয়ের মধ্যে যতটা পরিমাণ O2 থাকবে, যতটা পরিমাণ CO2 থাকবে, ততটা পরিমাণ O2 আর CO2 আমাদের ব্লাড ভেসেলে থাকবে। এইটা ফিক বলেছিল, ঠিক যেমন ভর আর শক্তির নিত্যতা সূত্র আছে বলছিলাম, একইভাবে ইকুইলিব্রিয়ামের সূত্র ফিক বলেছে। নিত্যতা সূত্রের মতো ইকুইলিব্রিয়ামের সূত্র বলেছে। তার মানে বায়ু, বায়ু নয় মানে আমাদের রেসপিরেটরি যে ট্র্যাক বা রেসপিরেটরি যে অঙ্গ, তার মধ্যে যতটা পরিমাণ গ্যাস আছে ঠিক ততটা পরিমাণই গ্যাস আছে আমাদের রেসপিরেটরি যে ব্লাড ভেসেল। রেসপিরেটরি ব্লাড ভেসেল কেন বললাম বল, অ্যালভিওলার বাইরে থেকে ব্লাড ভেসেলটা যাচ্ছে, সেই জন্য রেসপিরেটরি ব্লাড ভেসেল বললাম। বোঝা গেল? এই হচ্ছে ফিকের প্রিন্সিপাল। ফিক্স প্রিন্সিপালটাও একটুখানি পড়ে রাখলে ভালো হয়। তাহলে হয়ে গেল, আমরা পুরোপুরি ইউনিট 4টা কমপ্লিট করে ফেলেছি। আর তোদের যে ক্লাস টাইম মাঝখানে দেবো বলেছিলাম, তোরা যখন এসছিলিস তখন বলেছিলাম, সেই দিনটা আমার আর হয়নি। তো আমি দেখছি এর মধ্যে দেবো, আমি সেটা গ্রুপেতে জানাবো। মোস্ট প্রবাবলি, মোস্ট প্রবাবলি রবিবার দিতে পারি, ঠিক আছে, রবিবার একটু রাতের দিকে দিতে পারি, ঠিক নেই, মানে এক্স্যাক্ট বলছি না। আইদার সানডে, আইদার সানডে 5 PM দিতে পারি, এই সময়টা একটা হতে পারে, অথবা 7 PM হতে পারে, ঠিক আছে। কোনটা হবে আমি দিনের দিন জানাবো। আমার এই মুহূর্তে যে সমস্যাটা সেটা হলো নিটদের নিয়ে, ওদের ওদের এত বেশি, মানে একটা নতুন ব্যাচ হয়েছিল, সেই ব্যাচটার এত বেশি সিলেবাস বাকি আছে, আমি সিলেবাসটা ওদের কভার করছি। ওদের টোটাল 12 বাকি এখন, বুঝতে পারছিস, টোটাল 12 সিলেবাসটা বাকি। এটার জন্যই আমি একটু ওদেরকে টাইম দিচ্ছি। ছেলেগুলো ভালো, মোটামুটি পড়াশোনাও করে, প্রচুর খাটে, যার জন্য আমি একটু ওদের টাইম দিচ্ছি। পাশাপাশি তোদের যাতে সিলেবাসটা কভার করে দিতে পারি, এবং শুধু সিলেবাস কভার নয়, তোদের দরকার হচ্ছে কোশ্চেন, যেটা আমি লাস্ট মুহূর্তে দিই। যারা জানিস, যারা জানিস, যারা জানিস না তাদের সবার জন্য বলছি, আমি কিছু কোশ্চেন পেপার তোদের দেব। এক্ষুনি দেব না, এক্ষুনি চাসও না, ঠিক আছে, তার কারণ আমি বলবো না, এক্ষুনি দেবো না, এক্ষুনি চাসও না, ঠিক সময়, যে সময় দেওয়ার প্রয়োজন সেই সময় আমি একটা কোশ্চেন পেপার দেবো। প্রত্যেকটা কোর কোর্স অনুযায়ী কোশ্চেন পেপার থাকবে, এবং যে তোদের ওই এসিসি পেপার না কি সব পেপার টেপার রয়েছে সেই সব পেপারেরও কোশ্চেন দেবো। এই কোশ্চেনগুলো
পরীক্ষায় আসবে। কেন আসবে, কিভাবে আসবে আমি জানি না, কিন্তু এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে। যদি অফলাইন হয় তার জন্যও আসবে, যদি অনলাইন হয় তার জন্যও আসবে। অনলাইনের জন্য ওরা ম্যাক্সিমাম যেটা করতো, আমার পুরনো স্টুডেন্ট যারা আছে তারা জানে, তোদেরও বলে দিচ্ছি, ওরা যেটা করতো, ওরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখে রাখতো। কিভাবে? কোশ্চেন নাম্বার আর হেডিং, এই দুটো পেন্সিলে, ঠিক আছে, এই দুটো পেন্সিলে, তোরাও সবাই তাই করবি এবছর যদি অনলাইন হয়। অফলাইন হলে নয়, অনলাইন হলে পেন্সিলে লিখে রাখবি। শুধুমাত্র পরীক্ষার দিন কোশ্চেন নাম্বারটা আর হেডিংটা মুছে দিবি, কারণ কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসবে, ঠিক আছে, নাও আসতে পারে, একদম ডিরেক্ট আসতে পারে, তখনও মুছে তোকে পেনেতে লিখতে হবে। এটা হলো তোদের কাজ, ব্যাস এটুকু করলে হয়ে যাবে। আর যা যা কোশ্চেন আমি ক্লাসে বলি সেগুলোর অ্যান্সার কর। তার কারণ হলো কিছু কোশ্চেন এমন থাকবে যেটা আমার কোশ্চেনের মধ্যে থাকবে না, খুব স্বাভাবিক সেটা। আমি তো সিউর কোশ্চেনটা তোদের পিডিএফ করে এবার জেরক্স করে দেবো না, তো সেখানে কিছু কোশ্চেন থাকবে না, যে কোশ্চেনগুলো তোদের ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে। এবং যেহেতু অনলাইন পরীক্ষা শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত শোনা যাচ্ছে অনলাইনে কিন্তু প্রশ্নের ধরন খুব একটা সহজ হবে না। আমি যেটা শুনেছি থার্ড ইয়ারদের মানে 6 সেমিস্টারদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হবে। যদি এমসিকিউ পরীক্ষা হয় তাহলে এমসিকিউ এর মধ্যে ধরে নে যে খুব কনসেপচুয়াল এমসিকিউ দেবে, যে এমসিকিউ সার্চ করে বা এরমভাবে পাওয়া যাবে না। তোদের মনে হচ্ছে এমসিকিউ টাইপ দেবে না, তোদের যেরকম 2 মার্কসের কোশ্চেন যেটা দিত ম্যাক্সিমাম, সেই 2 মার্কসের কোশ্চেন দেবে। আর তোদের যেটা সব থেকে খারাপ করে দেখবি সেট কোশ্চেন দেয়। মানে সেট কোশ্চেন মানে কিরকম, ধর ধর এরকম ধরনের একটা কোশ্চেন দিল যে একের দাগের এ বি সি, দুয়ের দাগের এ বি সি, দেখা গেল প্রত্যেকটাই 10 নম্বর, এতে আছে 2 নাম্বার, এতে আছে 5 নাম্বার, এতে আছে 3 নাম্বার, ঠিক আছে। আবার এখানে দেখা গেল এটা আছে 4 নাম্বার, এটা আছে 3 নাম্বার, এটা আছে সব 3 নাম্বার। 2 বছর স্যার সব 10 দিয়ে দিচ্ছে, ওগুলো ওগুলো করেই মানে সমস্যা হ্যাঁ আর কি, এরম মানে করে দিচ্ছে। প্রতিটা বা পুজো সমস্যাটা কি 5 দেখ, করে দিয়ে দিচ্ছে। তুই ধর এ পারবি, সি পারবি, আর এখানে বি পারবি, বোঝা গেল। এখান থেকে বিটা তুই পারবি না, এখান থেকে এ আর সি তুই পারবি না। এই সমস্যাটা ফেস করতে হবে। ফেস যা কারা করবে, যারা কোশ্চেন অ্যান্সার লেখাটা প্র্যাকটিস করবে না। আমি বারবার বলছি, কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস কর, এরকম ধরনের কোনো সমস্যা তোরা ফেস করবি না। করবি একদম, করবি না এটা তো বলা যায় না, একটা দুটো প্রশ্নে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু সব প্রশ্নে সমস্যা হবে না। কোশ্চেন অ্যান্সারটা লেখা প্র্যাকটিস করলে, যারা লেখা প্র্যাকটিস করছে আমি বলছি তাদের পড়াও হচ্ছে, তারা অনেক ইনফরমেশন জানছে, যে ইনফরমেশন আমি তাদের ক্লাসে বলিনি সেই ইনফরমেশন কিন্তু তারা জানছে। সবাই আমাকে বলছে না যে স্যার আমি এরকম একটা ইনফরমেশন জেনেছি, কিন্তু যারা প্র্যাকটিস করছিস, ইভেন 2 লাইন লিখেও প্র্যাকটিস করছিস, তারাও কিন্তু দুটো জায়গা থেকে পড়ে প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। আমি সেটাই বলছি, সেন্টেন্স কনস্ট্রাকশন থেকে শুরু করে, কোশ্চেন লেখার প্যাটার্ন থেকে শুরু করে, হাউ ইউ ম্যানেজ একটা অ্যান্সারকে, তুই কি করে ম্যানেজ করবি, সে প্রত্যেকটা জিনিস শেখা যায় কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে। আমি বারবার একটাই কথা বলছি সবাইকে, সমস্ত না পারিস, কিছু কোশ্চেন অ্যান্সার লেখা প্র্যাকটিস কর। তোরা অনেকেই বলিস যে স্যার আমাদের এত ধৈর্য নেই, এতক্ষণ পড়তে বসতে ইচ্ছে করে না, এই সমস্ত মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? তুই যদি ধৈর্য ধরে বসিস, তোর একটা সময় পর গিয়ে মনে হবে যে না আর পাচ্ছি না, এবার তুই শুধু বসে থাক, ঠিক আছে, তুই শুধু বসেই থাক, ফোনটা টিং টিং করে বাজুক, সেদিকে তাকাবি না, দরকার হলে নেটটা অফ কর, কেউ ফোন করলে ভাইব্রেশনে রেখে দে, পড়িস না, পাতা উল্টা, কিন্তু উঠিস না। একবার যদি উঠে যাস তাহলে তুই হেরে গেলি। পড়তে বসে উঠবি না, কষ্ট হলেও বসে থাক, পাতা উল্টা, পড়ছিস না, মাথায় ঢুকছে না, তাও পাতা উল্টা, কিন্তু উঠে যাচ্ছিস বলেই কিন্তু তোদের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। এটা যেন না হয়, এটা হয়ে গেলে কিন্তু বাঁচানোর কেউ নেই।